খুব আস্তে মনে হচ্ছে শোনা যাচ্ছে। খুব ডিস্টেন্স থেকে মনে হচ্ছে ভয়েসটা। হ্যালো, এবার শোনা যাচ্ছে? কথাগুলো খুব ইকো হচ্ছে। এবার কি ঠিক আছে? ইকো একটু হবে হয়তো, বিকজ আমার রুমটা খালি। তো হ্যাঁ, এবার ঠিক আছে, শুনে বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। সো আমি একটু ইন্ট্রোডিউস করি নিজেকে, যে আমি বিদ্যাস্তুরের স্টুডেন্ট। বিদ্যাস্তুর থেকেই আমি ইউআই ইউএক্স অ্যান্ড গ্রাফিক ডিজাইনের কোর্সটা করেছিলাম একদম ফার্স্ট যখন এই কোর্সটা লঞ্চ হয়েছিল তখন। তো দেন আমি ওখান থেকে ইউআই ইউএক্স ডিজাইনের কোর্সটা করি। তারপরে আমাদের ইন্টার্নশিপটা হয়। ইন্টার্নশিপটা অলমোস্ট 3 মান্থসের মতো ইন্টার্নশিপ ছিল। তারপরে আমি সিজিপাস ইনফোটেকের আন্ডারেই আমি ইন্টার্নশিপ করেছিলাম, এবং তারপরে আমি ওখানেই এখন জয়েন করেছি। আমি কারেন্টলি আমি ওখানেই জয়েন করছি। তো আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি একটু বলে রাখি, তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিসিএ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ফার্স্টে বিসিএ করেছি, দেন আমি এমসিএ করেছি। প্রথমে আমি ডেভেলপমেন্ট ফিল্ডে ছিলাম, মেইনলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যারা ডেভেলপমেন্ট সম্পর্কে জানে তাদের জন্য, যারা যাদের ডেভেলপমেন্ট করে তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে এই ইউআই ইউএক্স ডিজাইন আমি শিফট করেছি। তো এই হচ্ছে আমার কি বলবো জার্নি বলা যায়। ভীষণই শর্ট একটা জার্নি, বিকজ আমি সদ্য কেরিয়ার শুরু করেছি। তো আমি আজকে জাস্ট একটু ব্রিফ আমার কিরকম এই ইউআই ইউএক্স বিষয়ে আমার কিরকম ধারণা বা আমি কতটা কি বুঝতে পেরেছি সেই জিনিসগুলো একটু শেয়ার করে নেবো, যে যাতে যারা এই কোর্সটাতে ভর্তি হতে ইচ্ছুক রয়েছে তারা মানে তারা একটু বেটার বুঝতে পারবে যে তাদের এই কোর্সটা করা উচিত না, বা করলে কি ধরনের তারা অপরচুনিটিস পেতে পারে, বা এটার কিরকম কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে শিখতে হবে, কিভাবে কি করতে হবে, সেই বিষয়ে একটা মোটামুটি একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তো আমার ব্যাপারে ডেসক্রিপশন তো আমি আগেই দিলাম। তো বেশি ডিটেলস আর না বলে আমি ডিরেক্ট কন্টিনিউ। তো আজকে আমরা মেইনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন জিনিসটা কি, এসেনশিয়াল স্কিলস ফর ইউআই ইউএক্স ডিজাইনার্স, মানে কোন স্কিলগুলো বা কোন টুলগুলো বলা যেতে পারে বা কোন জিনিসগুলো জানতে হবে একটা ইউআই ইউএক্স ডিজাইনার হতে গেলে, বা ইউআই ইউএক্স ডিজাইনার হিসাবে কাজ করতে গেলে কোন জিনিসগুলো আমাদের শিখতে হবে, সেইটা ব্যাপারে আমরা একটু জানবো। অ্যান্ড অ্যাডভান্সিং ইন ইউআই ইউএক্স ডিজাইন, মানে এর পরবর্তীকালে যখন ইউআই ডিজাইনে যখন আমরা কাজ শুরু করবো সেই বিষয়গুলো, মানে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, বিষয় বৃত্তান্ত আছে, কীভাবে করা হয়, স্টেপসগুলো কি, সেই বিষয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, তাহলে একটু এগোই। ফার্স্টে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন জিনিসটা কি।
সো যাদের একদমই ধারণা নেই, আমি চেষ্টা করব যতটা সিম্পল ওয়েতে বোঝানোর জন্য। তো ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউআই এর ফুল ফর্ম দিয়ে রেখে ইউজার ইন্টারফেস। তো ইউজার মানে ইউজার হচ্ছে যে কোনো ধরনের ইউজার। আমি একজন ইউজার হতে পারি, আপনি ইউজার, আপনারা ইউজার হতে পারে, সবাই আমরা অ্যাকচুয়ালি একটা ইউজার। সাপোজ একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট যদি আমরা করি, তো ওই অ্যাপ বা ওয়েবসাইট থেকে কিছু মানুষ থাকে। সাপোজ আমি একটা খাবার অর্ডার করতে চাইছি, জোম্যাটো বা সুইগি, যেগুলো সবই আপনারা জানেন। তো এই জোম্যাটো বা সুইগির যে ইউজার সেটা হচ্ছে আমি, আপনি, বা যে যতজন কাস্টমার আছে সবাই হচ্ছে সেই অ্যাপটার ইউজার। সেম অ্যাজ ওয়েবসাইট। কোনো একটা ওয়েবসাইট থেকে যখন আমি কোনো হয়তো ডেটা কালেক্ট করছি বা কোনো একটা কিছু ইনফরমেশন গ্যাদার করবার জন্য আমি ওয়েবসাইটটা দেখছি, তো আমি হচ্ছে সেই ইউজার। সো আমার কাছে যে ইন্টারফেসটা শো করছে, সাপোজ একটা এই আমি সুইগি বা জোম্যাটোর কথা বললাম, ওখানে কি আমরা কি দেখছি, প্রথমে একটা স্ক্রিন আছে যেখানে বিভিন্ন রকমের খাবারের লিস্ট থাকে, রেস্টুরেন্টের লিস্ট থাকে। ওখান থেকে গিয়ে আমরা সিলেক্ট করে নিজেদের পছন্দ অনুযায়ী পে করে চেক আউট করি। তো এই যে ইউজার যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছে, বা ইউজার যে যে স্টেপসগুলো বা যে যে ছবি বা যে যে অ্যানিমেশন যেগুলো জিনিসগুলো দেখতে পাবে, যে যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছে, সেইগুলো সব হচ্ছে ইউজার ইন্টারফেস। মানে যে স্ক্রিনটা বা যে জিনিসগুলো ইউজার দেখতে পাচ্ছে, তো সেই জিনিসটাকে ক্রিয়েট করা হচ্ছে ইউআই এর মধ্যে পড়ে। তো ওটাকেই আমরা যদি একটু সুন্দর করে বলি, এটা হচ্ছে গ্রাফিক্যাল লেআউট অফ অ্যান অ্যাপ্লিকেশন। যেটা বললাম যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, তার একটা যে গ্রাফিক্যাল লেআউট আছে, মানে তার যত ছবি থাকতে পারে, যত লেখা থাকতে পারে, যত বাটনস থাকতে পারে, সেগুলো সবই কিন্তু ইউআই এর মধ্যে পড়ে, ডিজাইনের মধ্যে পড়ে। including buttons, text, images, sliders and text entry fields. সাপোজ কোন একটা জায়গায় ফর্ম ফিল আপ করতে, যেমন আমাদের খাবার ডেলিভারি, ফুড ডেলিভারি অ্যাপেতে আমাদের নাম দিতে হয়, অ্যাড্রেস দিতে হয়, যাবতীয় যা জিনিসপত্র, তো সেগুলো ফর্ম সেটার মধ্যেও পড়ছে। ভিজুয়াল এলিমেন্টস রয়েছে, ইন্টারাকশন অ্যান্ড অ্যানিমেশন ডিজাইন। যে কোনো একটা হয়তো অ্যানিমেশন ভীষণ স্মল, সাপোজ আমরা দেখি যে পেমেন্ট করতে গেলে গুগল পে আমরা নিশ্চয়ই ইউজ করি। তো সেই পেমেন্টটা হয়ে গেলে আমরা দেখবো একটা রাইট টিক চলে আসে বা একটা বেশ সুন্দর কিছু ডিটেলস আসে। তো এই জিনিসগুলোকে অ্যানিমেশন, এই অ্যানিমেশনগুলো ইউআই এর মধ্যে পড়ে। মানে একজন ইউআই ডিজাইনার সেখানে কিন্তু এইগুলো ডিজাইন করতে হয়, যে কোন জায়গায় অ্যানিমেশন আসবে, কোন জায়গায় একটা আইকন আসবে, কোন জায়গায় একটা লেখা আসবে, সমস্ত কিছু ইউআই ডিজাইনের মধ্যে পড়ে। বুঝতে পারলাম ইউআই ডিজাইনটা অ্যাকচুয়ালি কি জিনিস? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ বলুন। স্যার, যদি গ্রাফিক্যাল টোটাল কনসেপ্টটাই যদি একজন ইউআই ইউএক্স ডেলিভার করে, তাহলে একজন গ্রাফিক্স ডিজাইনার করবে এটা কি? মানে মানে আমি এখনো পর্যন্ত ইউআই ইউএক্স নিয়ে আমার কোনো আইডিয়া নেই বলেই হয়তো কোশ্চেনটা করছি। মানে হয়তো এর মধ্যেই আনসার আপনার থাকবে। তো রিকোয়েস্ট করছি এই জায়গাগুলো একটু ক্লিয়ার করুন। মানে গ্রাফিক্স ডিজাইনার ইউআই ইউএক্স এ কি যখন ইনভলভ হবে, তখন তার এরিয়াটা কতটা বাড়ছে এবং কিভাবে বাড়ছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মানে আমার এই ক্ল্যারিটিটা নেই স্যার। আচ্ছা, একজন গ্রাফিক ডিজাইনারের মধ্যে মেইন কাজ করে, গ্রাফিক ডিজাইনারের মেইন যে আমি যদি কোর এরিয়াটা বলি, সেটা লোগো ডিজাইন হতে পারে, সেটা ছবি এডিটিং হতে পারে, বা ব্রশার্স ডিজাইন, এইসব জিনিসগুলো করে। এবার যে গ্রাফিক ডিজাইনার রয়েছে তার অলরেডি কালার্সের ব্যাপারে বা অ্যানিমেশনের ব্যাপারে অলরেডি একটা জ্ঞান রয়েছে, যে এইখানে এই কালার ইউজ করা যাবে, এইখানে এই টেক্সটাইল ইউজ করা যাবে। সো গ্রাফিক ডিজাইন এর সঙ্গে কিন্তু ইউআই ইউএক্স এর একটা ডিফারেন্স রয়েছে, সেটা আমি পরে হয়তো আরেকটু ডিসকাস করবো। যে ইউআই ইউএক্স মেইনলি ফোকাস করে ওয়েবসাইট আর অ্যাপের মধ্যে, যে একটা ওয়েবসাইট কিভাবে সেখানে জিনিসপত্র আমরা ইনফরমেশনগুলো শো করাবো, কিভাবে ইনফরমেশনগুলো থাকবে, কোথায় ছবি প্লেস করা হবে, কোথায় বাটন প্লেস করা হবে, সেই সমস্ত জিনিসগুলো ইউআই ইউএক্স ডিজাইনার একজন ঠিক করে। গ্রাফিক ডিজাইনারের কাজ কিন্তু ইউআই ইউএক্স এর থেকে একটু লিমিটেড, যে তাদের মেইন লোগো ডিজাইন হয়ে গেল, ছোটখাটো অ্যানিমেশন, এবং আমাদের সেটা ইউআই ইউএক্স ডিজাইনের যদি একটা গ্রাফিক ডিজাইনারের মানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড হয়, সেটা কিন্তু অবশ্যই একটা বিরাট বড় প্লাস পয়েন্ট, বিকজ সবকিছু একটা আলটিমেটলি ডিজাইনের মধ্যে হচ্ছে। বুঝতে পারলাম? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, আমি আপনাকে করতে পারি? হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার ক্লাস 12 কমপ্লিট হয়েছে, আমি কি স্যার ইউআই ইউএক্স ডিজাইনের কোর্সটা শিখতে পারি স্যার? হ্যাঁ ডেফিনেটলি শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে মানে শেখার যখন যে কেউ বসে শিখতে পারে, সেটা তো কোনো প্রবলেম হয় না। তো আপনি আমরা আস্তে আস্তে এগোবো, যে ভিডিও বেসিক্যালি তো একটু ক্লাসটা এগিয়ে দেন আমি আস্তে আস্তে সবার। আচ্ছা এই হচ্ছে এটা ডিজিটাল ডেমো, বলুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি একজন ওয়েব ডিজাইনার। হ্যাঁ বলুন।
আমি একজন ওয়েব ডিজাইনার, মানে আমার এইচটিএমএল সিএসএস বা ফটোশপে নলেজ আছে, এবং আচ্ছা। মানে ফিগমা থেকেও কনভার্ট যেটা ওগুলো করি, বাট ফিগমার ডিজাইনটা আমি কোনোদিন করিনি। তো সেক্ষেত্রে কি আমার কিছু আপডেট করতে গেলে কি ফিগমাটা লাগবে, মানে ইউআইএক্স এর ক্ষেত্রে কতটা আমি সুবিধা পাবো? দেখুন, ওয়েব ডিজাইনার এইচটিএমএল সিএসএস যখন আপনি কাজ করেছেন, সো অবভিয়াসলি আপনার একটা ধারণা আছে। এবার আমি এর পরেই আসছিলাম যে কেন আমরা ইউআই ওয়েব ডিজাইনটা করবো একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে গিয়ে। আমি যে নিজে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি ফার্স্টে ডেভেলপমেন্টেই ছিলাম। তো এবার সেখানে গিয়ে আমার কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, যে প্রবলেমগুলো এবার নর্মালি অনেক আগের কথা যদি নিই, তখন কিন্তু ইউআইএক্স এর কনসেপ্টটা খুব একটা ছিল না। তার ফলে কিন্তু প্রচুর আস্তে আস্তে ইস্যুস মানে প্রচুর দেখা গেছে, তার জন্য ইউআইএক্স পড়া হয়। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে মানে আমি যখন বোঝাবার চেষ্টা করবো, তো যেটা আপনি বললেন ফিগমাতেই মেইনলি ডিজাইনগুলো হয়। তো ফিগমার ডিজাইন দেখে দেন সেটাকে এইচটিএমএল বা সিএসএস দিয়ে আমরা কনভার্ট, মানে যারা ডেভেলপার থাকে তারা কনভার্ট করে দেয়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, সেটা বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম স্যার আপনাকে, বলছিলাম স্যার আমি যদি আফটার 12 যদি কোর্সটা করি তারপর আমি জব করতে পারি স্যার এটা? হ্যাঁ সরি, হ্যাঁ আরেকবার বলুন। বলছি স্যার আমি যদি আফটার 12 এর পর আমার স্যার আমি যদি ইউআই ইউএক্স ডিজাইনের কোর্সটা করি স্যার, এই আমার সেক্টর 5 এ যে ওয়েবস্কিল একাডেমি আছে মানে কোনো ইনস্টিটিউট থেকে, তো আমি আফটার দ্যাট তারপর কি জবটা করতে পারি স্যার আফটার 12 বা আর্টস ব্যাকগ্রাউন্ড? তাতে কোনো প্রবলেম হবে না তো? এটাই বলছি, বেশ করছি স্যার আপনাকে। আচ্ছা দেখুন, জবের ব্যাপারটা পুরোটাই একটা কোম্পানির উপর ডিপেন্ড করে, যে সেই কোম্পানির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা। এবার মেইনলি এখনকার দিনে ডিগ্রি বা এই জিনিসগুলো কিন্তু খুব একটা ম্যাটার করে না, যদি আপনি কাজ করতে চান। সো আলটিমেটলি কোম্পানি কি চায় যে আমি যে এমপ্লয়িটাকে হায়ার করবো সেই জন্য আমার কাজটা উদ্ধার করে দিতে পারে। কিন্তু অবভিয়াসলি মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের রুলস আর রেস্ট্রিকশনস রেগুলেশনস আছে, যে তারা একটা বেসিক হয়তো গ্র্যাজুয়েশন বা এই জিনিসগুলোকে তারা ম্যান্ডেটরি করে রেখে দেয়। এবার সেক্ষেত্রে তো উনি চাইলে আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম উনি চাইলে উনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, কেন উচ্চ মাধ্যমিকের পর বা মাধ্যমিক পাশ হলেও সে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবে। একদম। তো সেইটাই বললাম যে ফ্রিল্যান্সার হিসেবে আমি যেটা মানে একটা জিনিস শিখলে সেই জিনিসটা নিয়ে কাজ করার কিন্তু প্রচুর স্কোপ থাকতে পারে। হয়তো আপনি এখনই কোনো কোম্পানি ফ্রিল্যান্সার অবভিয়াসলি একটা অপশন রয়েছে যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা যেতে পারে। ঠিক আছে, মানে কোনো কোম্পানিতে স্কোপ নেই তাই তো স্যার আফটার 12? এটাই বলছি, কিন্তু ছোটখাটো কোম্পানি মানে যেগুলো স্টার্টআপ ওগুলো তো আছে। সেটা বলা ভুল। আমি যেটা বললাম যে বিভিন্ন কোম্পানি কিন্তু এরকম রিকোয়ারমেন্ট থাকে যে তারা শুধুমাত্র তাদের কাজটাকে প্রাইভেটাইজ করে, যে আলটিমেটলি আমার এমপ্লয়ি যাকে আমি হায়ার করছি, আমার সাপোজ আপনি একটা ডিগ্রি হায়ার করেছেন, সেই ডিগ্রি থেকে হয়তো মানে আপনার এমপ্লয়ের কোনো কাজই লাগবে না, কিন্তু আপনি যে কোর্সটা থেকে যেগুলো শিখছেন ওই এমপ্লয়ার সেই কোর্সটার মানে আপনার যে স্কিলসটা সেটা নিয়ে আপনার কাজ। তো এমপ্লয়ি দেখতে যাবে না যে আপনি কলেজে কি শিখেছেন বা শেখেননি বা এই জিনিসগুলো আপনি মানে সেই এমপ্লয়ার যে কাজের জন্য আপনাকে হায়ার করছে সেই কাজটা আপনি জানেন কিনা সেইটা এমপ্লয়ার দেখবে, যে আপনি সেই কাজটা ঠিকভাবে করতে পারছেন, সেইটাই হচ্ছে মেইন কাজ। হ্যালো স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে এখান থেকে ফিগমাটা শিখে কতটা আমি হেল্প পাবো? হ্যাঁ আপনার সরি আপনার কথাটা একটু কেটে গেল, আরেকবার বলুন। স্যার মানে এখান থেকে আমি যদি ফিগমাটা শিখি শেখার পর কতটা আমি হেল্প পাবো, কতটা জবের ক্ষেত্রে হেল্প পাবো? দেখুন, আপনি যদি ফিগমাটা শেখেন অবভিয়াসলি আপনার যে মানে ইউআই ইউএক্স ডিজাইনটা যদি শিখেন, আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার আগে যে ডিজাইনগুলো আপনি করতেন বা আগে যে ডেভেলপমেন্টগুলো করতেন তার সঙ্গে মানে শেখার পরে যে ডিজাইনগুলো বা ডেভেলপমেন্ট সেটা কতটা আপগ্রেডেড হচ্ছে। এটা কিন্তু অনেকটা আপগ্রেডেড হবে অবভিয়াসলি। মানে আলটিমেটলি যে কোনো মার্কেটে বা যে কোনো অফিস মানে ওয়েবসাইট বা অ্যাপ সেটা তৈরি হয় কিসের জন্য? সেটা মানে সেল করবার জন্যই তৈরি হয়, বা যাতে বহু মানুষ ইউজ করতে পারে। সো একটা ইউআই ইউএক্স ডিজাইন আমরা শিখি যাতে সেই অ্যাপ বা ওয়েবসাইটটা আরো বেশি মডিফাইড হয়, আরো বেশি সিম্পলিফাইড হয়, প্রচুর লোক যাতে সেটাকে ইউজ করতে পারে ইজিলি। সো একজন ডেভেলপার যখন ইউআই ইউএক্সটা শিখে একটা ডেভেলপমেন্ট করে তার কিন্তু প্রোডাক্টটা আগে থেকে অনেক বেশি আপগ্রেডেড হয়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তথাগত পাত্র লিখছেন স্যার আমি জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আইডিয়া আছে, সো ইউআই ইউএক্স তার সাথে কি অ্যাটাচ করা যায়? এই মাত্র আমি সেটাই বললাম যে একজন ডেভেলপারের যদি
ইউআই ইউএক্স যে নিয়ে কাজ করে এটা কিন্তু তার জন্য একটা বিরাট বড় কাজ। আচ্ছা আমি একটু এগোই এবার, দেন তারপর আবার কোশ্চেন্স করব। আচ্ছা ইউআই অবধি বলেছিলাম, দেন হচ্ছে ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে কি করে, সাপোজ আমি একটা কোনো কাজ করি, মানে একটা অ্যাপে ঢুকে আমি যেটা বললাম যে সাপোজ আমি কার একটা উবের বা ওলা বুক করতে চাইছি, তো সেখানে গিয়ে আমাকে কিছু স্টেপস ফলো করতে হয়। তাই প্রথমে গিয়ে আমাকে ঠিকানা দিতে হবে, আমার অ্যাড্রেস দিতে হবে, কোথায় আমি পৌঁছতে চাচ্ছি সেইটা দিতে হবে। দেন আমাকে একটা ক্যাব বা কিছু একটা চুজ করতে হবে, যে আমি সেটা বাইক নেবো নাকি কি ধরনের কার রয়েছে সেইগুলো আমি চুজ করতে হবে। দেন আমাকে পেমেন্ট করতে হবে। সো এই যে স্টেপস, এই যে একটা গোল, আমার মেইন গোলটা কি সেক্ষেত্রে যে আমার ক্যাবটা যাতে বুকিং হচ্ছে, আমি যাতে পেমেন্ট পাই, আমার আলটিমেটলি আমার ক্যাবটা বুক করারই কথা। তো এই গোলটাতে রিচ করবার জন্য আমাকে যে যে স্টেপসগুলোকে ফলো করে যেতে হবে, সেই স্টেপসটা যতটা সিম্পলিফাই করা যায় সেইটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। মানে কোনো একটা কাজ করবার জন্য ইউজার কতটা সিম্পল ওয়েতে সেই কাজটা করতে পারছে। এই যে সাপোজ আমি একটা নর্মাল, আমি একদম বেসিকের জন্য বলছি, এই যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইটা যদি আমাকে আগের স্লাইডে যেতে হয়, সাপোজ আমার গোলটা হচ্ছে আমি আগের স্লাইডে যেতে চাইছি, আমি জাস্ট আমার কিবোর্ডের একটা বাটন প্রেস করলে আমি আগের স্লাইডে চলে যাচ্ছি, বা পয়েন্টার প্রেস করলে আমার পরের স্লাইডে চলে যাচ্ছি। সো এখানে ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আমার। এখানে যদি সাপোজ আমাকে একটা মেনু খুলতে হতো, যেখানে একটা, সেখান থেকে আবার আর একটা বাটন ক্লিক করতে হতো, সেখান থেকে আর একটা বাটন, সেই জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেত। তো এই যে একটা প্রসেসকে যতটা সম্ভব সিম্পলিফাই করা, তো সেইটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ বলো। একটা মানে কোশ্চেন উঠছে বলেই করছি, কিছু মাইন্ড করুন স্যার। বলছি এই পয়েন্টটাতে, যে পয়েন্টটা নিয়ে আপনি এখন ডিসকাস করছেন বা আমরা ডিসকাশনে আছি, এখানে একটা পয়েন্ট বেশ জোরদার আসছে, সেটা হচ্ছে গিয়ে এই যে ফ্লো চার্টটা, মানে মানে কোন বাটনের পর কোন বাটনটা আসবে, বা কোন স্পেসিফিক একটা ইন্টিমেশনের ইয়েতে ফ্লোতে আরেকটা আমার ইয়েটা বিজনেস মডেলটা এগোবে। তো এই যে ফ্লো চার্টটা, এটা কি ক্লায়েন্ট প্রোভাইড করে দেবে ডিরেক্টলি, নাকি একজন ইউআই ইউএক্স ডিজাইনারেরই মাথা ঘামাতে হবে এই জায়গাটা? তো মানে কিভাবে এগোই ব্যাপারটা, মানে ক্লায়েন্ট এখানে তাহলে কি চাইবে, মানে ক্লায়েন্টের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টসটা কি হবে, মানে একদম ডিরেক্টলি বলুন না স্যার, মানে যে এটা ক্লায়েন্ট এই ধরনের রিকোয়ারমেন্টস রাখে, তাহলে আরো ক্লিয়ার। আমি বলি ক্লায়েন্ট চাইলে আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমাকে আমার সাপোজ ক্লায়েন্ট বলে দেবো একটা হোটেল বুকিং ওয়েবসাইট আছে, তো এবার সেই হোটেল বুকিং ওয়েবসাইটে কিভাবে ইউজার ঢুকবে, সেই পুরো জিনিসটাই কিন্তু একজন ইউআই ইউএক্স ডিজাইনারকে ট্যাপ করবে। এবার সেই ক্লায়েন্টকে অ্যাপ্রুভ করানো যে আপনি এই জিনিসগুলো, এই স্টেপস ফলো করে আপনার হোটেলটা বুকিং হবে। সাপোজ যে একজন হোটেলের মালিক, সে কিন্তু একটা অ্যাপের ব্যাপারে নাও জানতে পারে, বা একটা ওয়েবসাইটের ব্যাপারে নাও জানতে পারে, যে এই ওয়েবসাইটে কি বাটন করতে হবে। সেই কমপ্লিটলি একজন নিউ পার্সন হতে পারে, যে তার হয়তো অ্যাপ বা ওয়েবসাইটের ব্যাপারে কোনো জ্ঞানই নেই। তো পুরো জিনিসটাই কিন্তু একজন ডিজাইনারের মাথা থেকে বের করতে হবে, যে কিভাবে যতটা সিম্পলিফাই ওয়েতে জিনিসটা করা যায়। ঠিক আছে? আচ্ছা, তার মানে স্যার, মানে দেখুন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে, মানে মানে ব্যাপক নলেজ রাখতে হবে। তার মানে সেক্টরগুলো, যখনই সেক্টর চেঞ্জ হবে তখনই তার ফ্লো চার্ট, মানে ফ্লো চার্টটা তো টোটালি বিজনেস মডেলও চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্লো মডেলও চেঞ্জ হয়ে যাবে। ওকে, ব্যাপক নলেজ, বিশাল যে একটা কিছু নলেজ রাখতে হবে এটা তো না। দেখুন সমস্ত জিনিসই এখন ইন্টারনেটের যুগে, হ্যাঁ এখন রেফারেন্স তো সবই আছে, রেফারেন্সই আছে। এবার আমাদের লক্ষ্য হচ্ছে আগে যেটা রয়েছে সেটার থেকে আমরা কিভাবে জিনিসটাকে আরো বেশি মডিফাই করতে পারি, আরো। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা পরবর্তী যাদের মানে কোয়েশ্চেন আছে প্লিজ একটু হ্যান্ডটা রেজ করবেন, আমি একটুখানি এগিয়ে নিই, তারপরে সবার অ্যান্সার দেবো। ঠিক আছে? যেটা বলছিলাম ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে তাহলে কি করছে, ওভারঅল ফিল অফ দ্য এক্সপিরিয়েন্স, মানে একটা গোল অ্যাচিভ করার জন্য ইউজার স্টেপস ফলো করতে হচ্ছে। এনশিওরস লজিক্যাল ফ্লো ফ্রম ওয়ান স্টেপ টু দ্য নেক্সট, যেটা বললাম যে একটা স্টেপের থেকে আরেকটা স্টেপে যখন আমরা যাচ্ছি সেই জিনিসটা যেন লজিক্যাল ওয়েতে হয়। ফোকাস অন দ্য এন্ড টু এন্ড জার্নি অফ এ ইউজার টু সলভ এ প্রবলেম, সেটাও আমি এখন ডিসকাস করলাম যে মানে একদম শুরু থেকে শেষ অবধি, মানে একটা অ্যাপ খোলা থেকে শুরু করে আমার অ্যাপে সেই কাজটা করা অবধি পুরো জার্নিটাই হচ্ছে একটা ইউজারের এক্সপিরিয়েন্স। অ্যান্ড ইনক্লুডস অ্যাসপেক্টস লাইক ইউজাবিলিটি, এফিসিয়েন্সি অ্যান্ড ডিলাইট, মানে আমরা যে অ্যাপটা বা ওয়েবসাইটটা ক্রিয়েট করবো সেটা যেন ইউজাবিলিটি বাড়ে, মানে সেটা যেন একজন বাচ্চা থেকে শুরু করে একজন যে বয়স্ক যার কাছে জিনিসটা
জিনিসটা হয়তো খুব একটা মানে এই অ্যাপ বা ওয়েবসাইট খুব একটা হয়তো ইউজ করেছে, সেও যেন জিনিসটাকে ইউজ করতে পারে এফিসিয়েন্সি, মানে সে যেন অনেক বেশি এই বললাম যে সমস্ত জিনিসপত্রগুলো যেন সুন্দরভাবে সাজানো বোঝানো থাকে অ্যান্ড ডিলাইট, মানে পুরো জিনিসটা যেন দেখতে সুন্দর থাকে। সো এইটা হচ্ছে ইউআই এর ইউএক্স এর বেসিক। ইম্পর্টেন্স অফ ইউআই ইউএক্স ইন ওয়েবসাইটস এন্ড অ্যাপস। কেন আমরা ইউআই ইউএক্স করি? একটা টাইম, আমি যেটা বললাম যে একটা টাইম ছিল যখন কিন্তু ইউআই ইউএক্স এর কনসেপ্টটা ছিল না বা খুব একটা দরকারি মনে করা হতো না প্রয়োজন। তো হঠাৎ কেন ইউআই ইউএক্স এর দরকার হলো? প্রথমত ফার্স্ট ইমপ্রেশনস ম্যাটার। আমরা অনেকেই শুনেছি পেহেলে দর্শনদারি ফির ভুল চাই। সো প্রথম ইমপ্রেশন একটা অ্যাপ বা ওয়েবসাইট যখন আমরা খুলি, যেটা দেখতে খুব সুন্দর, আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো পরে যখন আমরা সেই কাজটা করতে যাবো আমরা সেই ওয়েবসাইটটাই মানে খুলবো। বা একটা সাপোজ একটা হোটেল বা রেস্টুরেন্ট, আমরা কি করি যে রেস্টুরেন্টটা দেখতে সুন্দর সেইটাতেই ঢোকার চেষ্টা করি, যে দোকানটা দেখতে পারো সেটাই ঢোকার চেষ্টা করি, কারণ সেটার ভেতরে কি জিনিসপত্র আছে বা খাবারের কি রকম কি ব্যাপার বা জিনিসপত্র আছে সেগুলো কিন্তু অনেক পরের ব্যাপার। প্রথম হচ্ছে জিনিসটাকে দেখতে সুন্দর হতে হবে। So first impression matters. A clean, attractive design grabs the user's attention instantly. মানে যতটা ক্লিন হবে, যতটা সুন্দর হবে, সেটা কিন্তু ইউজারের অ্যাট্রাকশন তত তাড়াতাড়ি গ্র্যাব করে নেবে। আলটিমেটলি একটা অ্যাপ বা ওয়েবসাইট বানানোর মতো যাতে প্রচুর ইউজার সেটাকে ইউজ করতে পারে, প্রচুর ইউজার মানে সেখান থেকে তাদের যে দরকার সেটা যদি পূরণ হয়। তো এই জন্য ইউআই ইউএক্স করা দরকার। ইজি টু ইউজ, যেটা আগে বললাম, গুড ইউএক্স মেক্স নেভিগেশন স্মুথ অ্যান্ড হেল্পস ফাইন্ড হোয়াট দে নিড টু বি। মানে যতটা সিম্পল ওয়েতে, যতটা তাড়াতাড়ি আমি আমার কাজটা করে ফেলতে পারবো, একটা ইউজার তার গোলটা অ্যাচিভ করতে পারবে, যে যত তাড়াতাড়ি আমি অ্যাপ বা অ্যাপটা আমার অ্যাপে গিয়ে বুক করতে পারবো। বিল্ডস ট্রাস্ট। এই প্রফেশনাল মানে একটা যত একটা প্রফেশনাল ওয়েতে তৈরি অ্যাপ, একটা প্রফেশনাল ওয়েতে তৈরি ওয়েবসাইট, সেটা কিন্তু একটা ইউজারের ট্রাস্টটাকে তত বেশি বিল্ড করে। যেমন একটা ওয়েবসাইট হয়তো খুব একটা ভালো তৈরি নয়, তাতে প্রচুর স্পেলিং মিস্টেক রয়েছে, তার খুব একটা ইউজার ঢুকে বুঝতেই পারছে না যে কোথায় যেতে হবে, কি করতে হবে, সেইটা কিন্তু একটা ইউজারের ট্রাস্টকে মানে বিশ্বাস করতে পারবে না যে এই ওয়েবসাইটে আমি আদৌ মানে ঠিকঠাক কাজ করতে পারবো, হয়তো পেমেন্টের ব্যাপার থাকে যে এখানে পেমেন্ট করলে আদৌ আমার ঠিকঠাক কাজ হবে কিনা। সো জিনিসটা যত বেশি গোছানো হবে, যত বেশি পরিপাটি হবে, তত কিন্তু ইউজারের ট্রাস্টটা বাড়বে। হায়ার এনগেজমেন্ট, ইউজার্স যত বেশি মানে অ্যাপটা বা ওয়েবসাইটটা দেখতে সুন্দর হবে বা ইউজাবিলিটি তার তত বাড়বে, ইউজার তত বেশি কিন্তু সাইটটাতে স্টে করবে বা হোল্ড করবে বা জানার চেষ্টা করবে। বা হয়তো একটা হোটেল বুকিং এর ওয়েবসাইটের মানে যে বানাচ্ছে তার মতো কি হবে, যেন ইউজার আমার অ্যাপে ওয়েবসাইটে আসে বা একটা হোটেল বুক করে যায়, বা সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদার করে একটা ইউজার তার কি দাবি সেটা যেন আমরা বুঝতে মানে কোম্পানি বুঝতে পারি। তো যত বেশি একটা সুন্দর ওয়েবসাইট তৈরি হবে, তত বেশি ইউজারের এনগেজমেন্ট বাড়বে। সে সমস্ত অপশনগুলো করে দেখেছি কি কি অপশন রয়েছে, কি কি আমি এখানে করতে পারবো, কি করতে পারবো না, সমস্ত কিছু সে দেখে বুঝে ভালো করে দেখতে পারবে। And increases conversions, clear CPAs, smooth flow turn visitors into customers, যেটা আমাদের এগেইন বলবো অ্যাকচুয়ালি একটা অ্যাপ বা ওয়েবসাইট সেগুলো আলটিমেটলি প্রোডাক্ট। সো একটা ওয়েবসাইট যখনই বানানো হচ্ছে, সেই ওয়েবসাইটের মালিক বা একটা কোম্পানির মালিক কি চাইবে যে আমার প্রচুর কাস্টমার আসুন। তো যখন সিটিএ মিনস কল টু অ্যাকশন বাটন, এই যে সাবমিট বাটন আমরা দেখি বা পে বাটন আমরা দেখি, এগুলো প্রত্যেকটা কিন্তু কল টু অ্যাকশন বাটন। মানে এই বাটনগুলো ক্লিক করলে একটা আমার মানে একটা কাজ হয়, একদম সিম্পল ভাষায় বলতে হবে যে ইউজারের কাছে কিছু সাপোজ ইউজারের একটা প্রথমেই আমরা বেশিরভাগ অ্যাপ বা ওয়েবসাইটে গেলে দেখি আমাকে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। এগুলো কেন করতে? কারণ যে কোম্পানি এটা তৈরি করেছে তারা কিন্তু ডেটাবেস তৈরি করেছে, আমার কাস্টমার তার নাম কি, তার এবার যে ইনফরমেশন যে ওয়েবসাইট জানতে চায় সেগুলো আমার দিতে হয়, সে কোথায় থাকে, সে কীরকম, এগুলো জানা একটা কোম্পানির জন্য ভীষণ দরকারি যে সে আলটিমেটলি কোন ধরনের কাস্টমারকে সার্ভ করবে বা কোন ধরনের কাস্টমার বেশি আছে তার ওয়েবসাইটে, কোন ধরনের কাস্টমার হয়তো একদমই আসছে না। তো সেগুলো সমস্ত কিছু কিন্তু আলটিমেটলি কি বলবো মানে নজরে রাখা হয় যে কোন জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, কেন এইগুলো হচ্ছে না। তো এই জিনিসগুলো এইগুলো সমস্ত হচ্ছে সিটিএ দিয়ে করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ইম্পর্টেন্স। আচ্ছা, নেক্সট কি রয়েছে? এরপর রয়েছে মেইন কম্পোনেন্টস। তার আগে একবার দেখি কারো কি কোনো ডাউট রয়েছে আমি যেগুলো বললাম? ক্লাসটা কতক্ষণ হবে এই ক্লাসটা? হ্যাঁ, এই ক্লাসটা কতক্ষণ হবে? হ্যাঁ, প্রত্যেক শনিবার করে ক্লাসটা হবে আর রাত 8টা থেকে 10টা। পরে শনিবার থেকে কিন্তু ক্লাসটা শুরু হচ্ছে।
আর ডিউরেশন আজকে আপনার কতক্ষণ 7 মান্থ থাকবে। আচ্ছা, আজকে ক্লাসে স্যার যতক্ষণ ক্লাস নেন স্যার বলে দেবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবো খুব বেশি লেন্থি না রাখার। তো যতক্ষণে আমার টপিকগুলো আপনাদের যতক্ষণে ক্লিয়ার হয়ে যাবে ক্লাস নেবো। ঠিক আছে স্যার একটু স্যার গুড ইভিনিং, হ্যাঁ একটু ক্লিয়ার করবেন স্যার, একটু কি বললেন ওটা মানে রিপিট করবেন একটু, কারণ আমি একটু লেট জয়েন করেছিলাম স্যার। আচ্ছা কোনখানটা বুঝতে অসুবিধা একটু বলুন। মানে আপনার ওই যে এর আগে যে স্লাইডটা দেখাচ্ছিলেন স্ক্রিন শেয়ার করে, ওই ইজি টু ইউজ ইন্টারাকশনস ওইগুলো, এর আর একটা ছিল, হ্যাঁ এইটা 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 আচ্ছা এখানে আমি মেইনলি যে ডিসকাস করেছি সেটা হচ্ছে আমরা ইউআই ইউএক্সটা কেন করব, একটা অ্যাপ বা ওয়েবসাইট বানানোর জন্য ইউআই ইউএক্সটা দরকার কেন। তো প্রথমেই বললাম যে যে জিনিসটা দেখতে যত সুন্দর হবে সেটা কিন্তু একটা কাস্টমারের অ্যাটেনশন তত তাড়াতাড়ি গ্র্যাব করবে। তো আমার প্রধান মোটো হচ্ছে আমার অ্যাপ বা ওয়েবসাইটটাকে দেখতে খুব সুন্দর বানানো, যাতে প্রচুর কাস্টমার বা প্রচুর ইউজার সেখানে আসতে পারে। ইজি টু ইউজ হতে হবে, যাতে ইউজার শুধুমাত্র এলেই তো হলো না, সাপোজ এলেও বাট কি করতে হবে বা কিভাবে করতে হবে সেটা সে বুঝতেই পারবে না। সো আমাকে ইউএক্সটাও ততটাই মানে ভালো করতে হবে যাতে একটা ইউজারকে, যেমন আমি একটা হোটেল বুকিং ওয়েবসাইটের এক্সাম্পল দিচ্ছিলাম, যে ইউজার ঢুকলো কি কি তার কি ধরন বা কোথায় সে হোটেলে গিয়েছে সেটা সে দেখলো, সেটা সে সিলেক্ট করলো, কি ধরনের রুম চাই সেটা সিলেক্ট করলো, সেটা সিলেক্ট করলো, দেন আলটিমেটলি পে আউট করে চেক আউট করে বেরিয়ে গেল। সো যতটা সিম্পল ওয়েতে একজন ইউজার জিনিসটাকে পুরোটা কনভে করতে পারছে বা প্রসেস করতে পারছে, সেইটা হচ্ছে ইজি টু ইউজ। বিল্ডস ট্রাস্ট। একটা ওয়েবসাইট যত বেশি গোছানো, যতটা পরিপাটি হবে, সেই তত একটা ইউজার কি চাইবে, আমি এর আগে এই ওয়েবসাইটটা করেছিলাম, আমি এরপরে যখন ইউজ মানে এই কাজটা করতে যাবো হোটেলগুলোতে আমি এই ওয়েবসাইটটাতেই করবো, কারণ এই জিনিসটা ওই ওয়েবসাইটটা ওই আর একটা সাপোর্ট ওয়েবসাইট তার থেকে অনেক বেশি বেটার বা অনেক ইজিলি আমি ওই কাজটা করতে চেয়েছিলাম। তো অবভিয়াসলি সেই যেটা বেটার ওয়েবসাইট সেটাই চুজ করবে। হায়ার এনগেজমেন্ট। এই যে এই কোয়ালিটিসগুলো যদি থাকে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপে, ইউজার কত বেশিক্ষণ থাকবে, সমস্ত অপশনসগুলো ডিসকভার করার চেষ্টা করবে যে এই অপশানে কী আছে, এখানে গেলে কী হবে, এখানে গেলে কোন স্টেপে গেলে কীভাবে হবে। তো এতে ইউজারের এনগেজমেন্ট বাড়বে, ইউজারের ডেটা প্রচুর কালেক্টেড হবে অ্যান্ড ইনক্রিজ কনভারসেশন, মানে ইউজার তার নিজের ইনফরমেশন, সাপোজ যেটা আমি বললাম যে অ্যাপে বা ওয়েবসাইট, এখন সব ওয়েবসাইট বা অ্যাপে আগে লগ ইন করতে হচ্ছে পছন্দ। সো ইউজার এই যে ডেটা, সে তার নাম, তার সে কোথায় থাকছে, কোথা থেকে করছে, তার যে যাবতীয় যে ইনফরমেশন, সেটা একটা কোম্পানি জানাটা ভীষণ দরকার, যে কোন ধরনের আলটিমেটলি ইউজার আমার কাছে আসছে, কোন ধরনের ইউজার একদমই আসছে না, কেন আসছে না। তো সেগুলো সবই আলটিমেটলি মানে বিচার করা হয় যে সেগুলোকে আপডেট করার জন্য। তো এই সমস্ত কোয়ালিটিসগুলো যখন মানে আমি যদি একটা অ্যাপ বা ওয়েবসাইটে নিয়ে আসতে চাই, তখন আমাকে ইউআই ইউএক্সটা করতে হবে ওয়েবসাইটের জন্য। এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেগুলো ইউআই ইউএক্স করা নেই এবং সেই ওয়েবসাইটগুলো হয়তো ঠিকঠাক কাজই করে না, সেগুলো কিন্তু নতুন করে ইউআই ইউএক্স ইমপ্লিমেন্ট করা হয়। এই ধরনের কাজগুলো আমাদের কাছে আসে, যে একটা পুরোনো ওয়েবসাইট রয়েছে সেটার মধ্যে মানে একেবারেই মানে কিছুই করার মতো, মানে কিছুই সেখানে কিছু বোঝাই যায় না যে সেটা কিসের ওয়েবসাইট, কি ধরনের, কিন্তু সেগুলো আমাদের ফার্স্টে চার্জ করতে হয় যে এইগুলো খামতি রয়েছে, এইগুলো জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। তো সেই সমস্ত জিনিসগুলো ইউআই ইউএক্স এর মধ্যে পড়ে। ঠিক আছে? ওকে স্যার, ওকে। মানে অ্যাকচুয়ালি আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে যে অপশনস গুলো দেখালেন আলটিমেটলি মানে একটা ওয়েবসাইটে আমি যখন ইউআই ইউএক্স করব, মানে সেটা রাদার দেন ডিজাইনের থেকে আপনার বেশি ওটা মানে যাতে ইন্টারাক্ট টাইপের হয় আর মানে যাতে মানে লোকের বুঝতে সুবিধা হয়, কাস্টমার যিনি ইউজ করবেন, তাই তো? এই জন্য জিনিসটা ইউআই ইউএক্স মানে যতটা এখানে ডিজাইনের উপর জোর দেওয়া হবে ততটাই কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সের উপরেও জোর দেওয়া হবে। যে একটা ইউজার মানে শুধু দেখতে সুন্দর হওয়াটাও একটা কোয়ালিটি, কিন্তু একটা ইউজার যখন ইউজ করবে সেইটা যেন তার পক্ষে ভীষণ কমপ্লিকেটেড না। তো সেই জিনিসটা আচ্ছা, না অ্যাকচুয়ালি স্যার আমি কেন বলছি, অনেক ওয়েবসাইট দেখেছি মানে বেশ মানে একটা হয় না ডিজাইনিং এর সেই অ্যাস্থেটিক দিক থেকে মানে বেশ সবসময় টাইপের একটা জিনিস দিয়ে থাকলো, কিন্তু মানে ঠিকঠাক মতো ফাংশন করছে না, সেটা মানে অ্যাকসেপ্টেবল নয় বেসিক্যালি। একদমই অ্যাকসেপ্টেবল নয়, সেক্ষেত্রে ইউএক্স এর খামতি রয়েছে। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে এগোচ্ছি। নেক্সট হচ্ছে কি কম্পোনেন্টস অফ ইউএক্স। এই যে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার এই যে একটু আগে একজন জিজ্ঞেস করছিল আমার নামটা বলি, যে ইউএক্স এর ব্যাপারটা মানে কিভাবে আলটিমেটলি করা হয় বা কি জিনিসগুলো আমাদের মাথায় রেখে, যে একটা ডোমেনের থেকে আরেকটা ডোমেনে চেঞ্জ হচ্ছে, সম্পূর্ণ জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো
তো সেটা কিভাবে করা হয়? ইউজার রিসার্চ। ফার্স্টে হচ্ছে ইউজার রিসার্চ, আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অ্যান্ড বিহেভিয়ার্স অফ দ্য টার্গেট অডিয়েন্স। মানে একটা অ্যাপ বা ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করতে চাইছি, আমাদের আগে সেটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কাদের জন্য ওয়েবসাইটটা ডিজাইন করছি। সেটা কি একদম যে যারা নতুন জেনারেশন রয়েছে তাদের জন্য করছি, নাকি যারা সাপোজ যদি একটা এল্ডার কেয়ার ওয়েবসাইট হয়, তো একটা এল্ডার কেয়ার ওয়েবসাইটের কারা ইউজ করতে পারে? মধ্যবয়স্ক, হয়তো যারা বয়স্ক রয়েছে একটা হচ্ছে তারা করতে পারে, একটা হচ্ছে তাদের ছেলে মেয়েরা করতে পারে, যারা অলরেডি মোটামুটি একটা মানে মোটামুটি একটা মধ্যবয়স্ক ধরা যেতে পারে। তো তাদের জন্য আমরা এটা একটা এল্ডার কেয়ার ওয়েবসাইট ইউজ করবো। তো সেইটা আগে আমাকে বুঝে বার করতে হবে যে ইউজারটা কিরকম। আমার একটা অ্যাপ বা একটা গেমিং অ্যাপ যদি বানাই, একজন গেমিং অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে তারা ইউজ করবে যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বা অল্প বয়সে যারা রয়েছে। অবভিয়াসলি এক্সেপশন থাকে, বাট তাদের মধ্যে মোস্ট অফ দ্য কেসেস কি মানে একটা আমরা বুঝতে পারি যে এই অ্যাপটা এই ধরনের লোকেরাই ইউজ করতে পারে। সো তাদের মতো করে আমাকে জিনিসটা বানাতে হবে, তাদের মতো কালার ইউজ করতে হবে, তাদের মতো জিনিসপত্র সেখানে দিতে হবে, ইংরেজি প্রচুর অ্যানিমেশন থাকবে সেখানে। যদি আমি একজন এল্ডার কেয়ারের একটা ওয়েবসাইট মানে সেই জিনিসটা অনেক বেশি কাম হবে, সুদিং হবে, যাতে জিনিসটা চোখে না লাগে ভীষণ, জিনিসটা সিম্পল হবে, লেখাগুলো বড় বড় হবে যাতে বুঝতে পারে সবাই। তো এটা হচ্ছে ইউজার রিসার্চের উপর বেস করেই কিন্তু অনেক জিনিস আমরা বুঝে যেতে পারি যে একটা অ্যাপ বা ওয়েবসাইটে তার থেকে ডিজাইনটা নেই। নেক্সট হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। ইনফরমেশন আর্কিটেকচার জিনিসটা যদি আমি বলি যে আমাকে একটা ঘর সাজাতে বলা হলো বা একটা বুক শেলফ সাজাতে বলা হলো। তো আমরা ঘরে ফার্স্টে কি মানে আমাদের মাথায় কি চলে যে এই ঘরটায় আমি সাপোজ যদি একটা বেডরুম হয়, সেখানে একটা খাট থাকতে পারে, সেখানে একটা আলমারি থাকতে পারে। এই যে জিনিসগুলো একটা ঘরের মধ্যে আমি কি কি রাখতে পারি, বা একটা যদি সেটা একটা যদি ডাইনিং স্পেস, একটা ডাইনিং স্পেসে নিশ্চয়ই আমি আমার খাটটাকে রেখে দেবো না শোয়ার, বা একটা যদি সেটা যে কোনো ধর কিচেনের নিশ্চয়ই আমি একটা আলমারি রেখে দেবো না যেখানে জামা কাপড় থাকবে। তো প্রত্যেকটা পেজের ইনফরমেশন আর্কিটেকচার কিন্তু প্রত্যেকটা মানে মেন হচ্ছে প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা স্ক্রিনে আমাকে কি কি ইনফরমেশন শো করাতে হবে। যেমন একটা এবার যদি আমি অ্যাপ বা ওয়েবসাইটে এক্সাম্পল দিই, যে ওখানে একটা হোটেল বুকিং একটা ওয়েবসাইটে অ্যাপে যখন আমরা ইন্টারভিউ, সেখানে প্রথমেই থাকবে যে সেখানে কোন কোন জায়গায় হোটেলগুলো রয়েছে সেটা আমাকে দেখাতে হবে, বা কি কি ধরনের রুম রয়েছে সেটা দেখাতে হবে। তো মেন কোন কোন স্ক্রিনে কি কি ইনফরমেশন থাকবে সেই জিনিসটাকে বোঝানোর জন্য ইউজার ইনফরমেশন আর্কিটেকচার। বুঝতে পারলাম? মানে একটা পেজের ওই যেরকম থাকে আর কি প্যাটার্নটা সেগুলোকে তো হ্যাঁ, মানে কি কি ইনফরমেশন সেখানে রয়েছে, সেখানে যদি কোনো ইমেজ রয়েছে, সেখানে কোনো ব্যানার রয়েছে কিনা, সেই সব জিনিসগুলোই ইনফরমেশন আর্কিটেকচারে রাখতে হবে। বা কোনো ফাংশনালিটি কি ফাংশনালিটি রয়েছে, সেখানে কোনো সার্ভিস রয়েছে, বা সেখানে কোনো টেস্টিমোনিয়াল রয়েছে যে একজন ইউজার যে টেস্টিমোনিয়াল মেন হচ্ছে মানে ফিডব্যাক বলা যেতে পারে, যে একটা ইউজার সে হয়তো করেছে তার ফিডব্যাকটা বা কমপ্লেন সেই জিনিসগুলো শো করা যেত। সেইগুলো হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচারের মধ্যে। ওকে, মানে একটা পেজের টোটাল লেআউট স্টাইলিংটা বেসিক্যালি। নেক্সট হচ্ছে লেআউট স্টাইলিংটা একটু মেন হচ্ছে ওয়্যার ফ্রেমিংয়ে ডিফাইন করা হয়েছে। এবার হচ্ছে বেসিক লেআউট ইনফরমেশন আর্কিটেকচারে আমরা জাস্ট মানে নোট করে রাখি এই এই জিনিসগুলো আমরা রাখবো, এরপরে পেজ করবো সেই জিনিসটা থাকছে ওয়্যার ফ্রেমিং। যে ক্রিয়েটিং বেসিক লেআউট, যে একটা ঘরের এই সাইডে আমরা খাট থাকবে, এই সাইডে আমাদের থাকবে, দুই সাইডে আমরা থাকবে। এই যে জিনিসটাকে বা এতটা স্পেস আমার রয়েছে সেটা ওপেন স্পেস রয়েছে, তাই এই জায়গাটায় আমি মানে ঘোরাফেরা করতে পারি। সেই যে জিনিসটা সাপোজ আমরা পেন্সিল অনেক সময় পাতায় নর্মাল একটা স্কেচ করে দিই, এই জিনিসটা সেই টাইপটা হচ্ছে ওয়্যার ফ্রেমিং, যে কোথায় কোন জায়গাটায় জিনিসটা আমরা রাখতে পারবো। ঠিক আছে? ওকে। নেক্সট ইজ প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং জিনিসটা হচ্ছে একটার সঙ্গে আরেকটা পেজের কানেকশন। সাপোজ একটা পেজের সঙ্গে সেখান থেকে আরেকটা পেজে আমরা যেতে গেলে কি করতে পারি, যে নেক্সট করতে পারি, বা যখন আমরা নর্মাল গুগলে যখন সার্চ করি একটা টাইম পরে সেই সার্চটা গিয়ে শেষ হয়, তারপর আমরা নিজে থেকে 1 2 3 4 করে নেক্সট অব্দি লেখা হচ্ছে। আবার যখন টুতে ক্লিক করি তখন আমাদের অরাও হচ্ছে লিস্ট আসছে। ওইটা একটা আলাদা পেজ ছিল, এটা একটা আলাদা পেজ। তো এই দুটোর মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে, এটাই বলা হচ্ছে প্রোটোটাইপিং। বা একটা যখন আমরা হোটেল বুকিং করতে যাচ্ছি বা একটা খাবার অর্ডার করতে যাচ্ছি, তখন খাবার সিলেক্ট করার পর যখন পে করতে যাবো তখন আমাকে পে নাও বা পে করার একটা বাটনে ক্লিক করতে হয়, বা সাবমিট অ্যাড্রেসের জন্য বাটন ক্লিক করতে হয়। এই যে দুটো সম্পূর্ণ আলাদা স্ক্রিনকে আমরা কানেক্ট করছি একটা বাটনের থ্রুতে, দ্যাট ইজ ফর প্রোটোটাইপিং। নেক্সট আছে ইউজেবিলিটি টেস্টিং, ইভ্যালুয়েশন হাউ ইজিলি ইউজার্স ক্যান ন্যাভিগেট অ্যারাউন্ড, বলেছে যে মানে ইউজার সেই কাজটা কতটা ইজিলি করতে পারছে। ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন, তো ডিজাইনটা কতটা ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে।
একটা ইউজার কতটা ইজিলি জিনিসটা করতে পারছে বা ইউজারের থেকে ইউজার কি চাইছে আমার অ্যাপ থেকে সেইটা যেন ভালোভাবে বোঝা যায়, বা আমি ইউজারের থেকে কি চাইছি, কি ডেটা চাইছি সেইটা যেন আমি ঠিকভাবে কালেক্ট করতে পারি। এই জন্য আমার ডিজাইনটা অবভিয়াসলি ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। নেক্সট হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, ইনশিওরিং দ্য প্রোডাক্ট ইজ ইউজেবল বাই পিপল উইথ ভেরিয়াস ডিসেবিলিটিস, মানে সমস্ত ধরনের লোকই যাতে একটা অ্যাপ বা একটা ওয়েবসাইটকে ইউজ করতে পারে তাদের কথা মাথায় রেখে আমার কিন্তু ডিজাইনটা পুরোটা বানাতে হবে। তারপরে আছে ইউজারের ফিডব্যাক, এই কালেক্টিং এন্ড অ্যানালাইজিং, যেটা আমি একটু আগে বললাম টেস্টিমোনিয়ালের কথা, যে একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট করার পর একটা ইউজারের ফিডব্যাক থাকে যে সে কি ঠিকভাবে করতে পারলো বা তাকে কোথাও কোনো প্রবলেম হলো, হয়তো তার পেমেন্টটা কি আটকে গেল বা একটা স্টেপের পরে গিয়ে সে বুঝতেই পারলো না যে সে কোন অপশনটা ক্লিক করতে যাবে। সো সেই জিনিসটাকে কালেক্ট করা হচ্ছে ইউজারের ফিডব্যাক, বেসিক্যালি যেটা টেস্টিং এর মধ্যে পড়ে, যে আমার একটা ঠিকঠাক কাজ করছে কিনা, আমার অ্যাপের ডিজাইনটা কাজ করছে কিনা, প্রথমে ডিজাইন আর তারপরে ডেভেলপমেন্ট হয়। সো ডিজাইনটা পুরোটা ক্রিয়েট করা, পুরোটা জিনিসটা ঠিকভাবে আমার পারফেক্ট হচ্ছে, আমার গোলটা অ্যাচিভ হচ্ছে ঠিকঠাক চেক করার জন্য ইউজার থেকে ফিডব্যাক নেওয়া হয়। আর লাস্ট হচ্ছে ইউজার জার্নি ম্যাপিং, যে ভিজুয়ালাইজিং দ্য স্টেপস ইউজার টু টেক অ্যাচিভ দেয়ার গোলস, মানে ইউজার ঠিক কোন কোন স্ক্রিন বাটনগুলো ক্লিক করে বা কিভাবে ইউজার তার গোলটাকে অ্যাচিভ করছে সেইটা আমাকে নোট করে রাখতে হবে, যে ইউজার কোনো ভুল স্টেপে চলে যাচ্ছে না তো, বা ইউজারের হয়তো এই বাটনটা আমি চাইছিলাম যে ইউজার এই বাটনটা ক্লিক করুন বা ইউজার অন্য একটা জায়গায় ক্লিক করে দিচ্ছে। সো এই জিনিসগুলোকে, যে এবার এই জিনিসটা কেন হচ্ছে, তার কাছে কি এই বাটনটা বেশি ইউজফুল মনে হয়েছে বা তার কাছে কি এই বাটনটা ইউজফুল মনে হচ্ছে না, তো সেই জিনিসগুলো মাথায় রেখে ডিজাইনকে আমাদের ইমপ্রুভ করতে হবে। সো এই গেল হচ্ছে কি কম্পোনেন্টস, বোঝাতে পারলাম? কারণ তো আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে ইউআই এর জন্য কি কম্পোনেন্টস প্রয়োজন। ফার্স্ট হচ্ছে ভিজুয়াল ডিজাইন। যখন ইউআই শুরু হচ্ছে, ইউআই এর মধ্যে কিন্তু ডিজাইনিং পার্সপেক্টিভ চলে আসে, যে একটা ওয়েবসাইটে কি কালার স্কিমস থাকবে, সেখানে আমরা কি ধরনের ফন্ট ইউজ করবো, কিভাবে তার ওভারঅল একটা অ্যাস্থেটিক কিরকম থাকবে, সেটা কি একটু মাইল্ডের দিকে হবে নাকি সেটা ভীষণই একটা বেশ কি বলবো নিয়ন কালারে থাকবে, যেটা বললাম যে একটা গেমিং অ্যাপ আর একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা রকম দেখতে হয়। তো এই জিনিসগুলোকে মাথায় রাখা হচ্ছে ভিজুয়াল ডিজাইন। নেক্সট হচ্ছে লেআউট। আমি বললাম যে কোনখানটায় কি, কোন পেজে, কোন স্ক্রিনে কোন জায়গাটায় কি এলিমেন্টস থাকবে, কোন জায়গাটায় ফাঁকা রেখে দেবো। দেন হচ্ছে ইন্টারেক্টিভ এলিমেন্টস, বাটনস কোথায় থাকবে, স্লাইডার্স কোথায় থাকবে, গ্রাফিক্সের মধ্যে ইমেজেস কোথায় থাকবে, সেখানে কোনো ভিডিও শো করানো যেতে পারে, ভিডিও সেটা কোথায় থাকবে, অ্যানিমেশন থাকতে পারে, রেসপন্সিভনেস। এখন তো আমরা সবাই জানি যে একটা ওয়েবসাইট সেটা একটা কিন্তু যখন আমরা ল্যাপটপে করি সেটা ওখানে একরকম দেখায়, মোবাইলে যখন করি তখন কিন্তু আর এক রকম দেখায়। তো আমাদের যখন একটা অ্যাপ বা ওয়েবসাইট, বিশেষ করে ওয়েবসাইট যখন ডিজাইন করতে হয়, সেটা কিন্তু আমাদের দুটো জিনিসই মাথায় রেখে করতে হয়, যাতে ওয়েবসাইটেও সেটা ঠিকভাবে বলে, অ্যাপেতেও সেটা ঠিকভাবে বলে। হয়তো দেখা গেল যে ওয়েবসাইটে জিনিসটা একরকম খুলছে, অ্যাপে গিয়ে জিনিসটা একদম মানে সেম হলো, লেখাগুলো ভীষণ ছোট হয়ে গেল বা লেখাগুলো ভীষণ বড় হয়ে গেল, একটা অদ্ভুত রকমের ডিজাইন তৈরি হলো, সেইটা কিন্তু বলে হবে না। তো জিনিসটা রেসপন্সিভ হতে হবে, যাতে সমস্ত স্ক্রিন সাইজের মধ্যে সেটা যেমন ল্যাপটপেও কাজ করে, সেটা যেন ট্যাবেতেও কাজ করে, সেটা যেন মোবাইলেও কাজ করে। লাস্ট হচ্ছে স্যার বলছি ওটা কি কিভাবে বুঝবো স্যার, যেটা আপনি বললেন এখন যে অ্যাপেও মানে ফোনেও যেটা ভালোভাবে ভিজুয়াল হয় মানে আর ল্যাপটপেও করলে, বাট ওটা কিভাবে মানে বুঝবো আমি যেটা ঠিকঠাক হচ্ছে? সেটা অবভিয়াসলি যখন ডিজাইন হবে তখন আপনাকে সেইভাবেই করতে হবে, যে মানে আমরা তো টেস্টিং করেই দিই যে বিভিন্ন স্ক্রিন সাইজের অনুযায়ী ডিজাইন করতে হবে, যে মোবাইল স্ক্রিনের জন্য সেটা এরকম হবে, ওয়েবসাইট স্ক্রিনের জন্য সেটা কীরকম হবে, তো সেই জিনিসটা আলাদা আলাদা করে ডিজাইন করা। ঠিক আছে? ওকে। মানে স্যার আপনি যেটা বললেন আর কি, যখন প্রোটোটাইপিং এর সময় আর কি আমি যে ডিজাইনটা করলাম ওটা ভিজুয়ালটা বোঝা যাবে। প্রোটোটাইপের সময় আমরা যখন ডিজাইন করছি তখন তো বুঝতেই পারছি, প্রোটোটাইপের মধ্যে আমরা মেইনলি দেখিয়েছি যে আমরা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে ঠিকভাবে ন্যাভিগেট করতে পারছি, যে এই বাটনটা ক্লিক করলে আমার এই পেজটাই খুলছে কিনা, ওই বাটনটা ক্লিক করলে আমার ওই স্পেসিফিক পেজটাই খুলছে কিনা, এই জিনিসটা দেখা হচ্ছে প্রোটোটাইপ। মানে পুরো ভিজুয়াল আর আপনার রেসপন্সিভনেসটা পুরো বোঝা যাবে। হ্যাঁ,
ওকে স্যার, থ্যাংক ইউ। ইউআই গেল। নেক্সট হচ্ছে ডিজাইনের প্রসেস। এই যে ডিজাইন আমরা করবো তার কিছু স্পেসিফিক প্রসেস ফলো করতে হয়। তার মধ্যে প্রথমে রয়েছে ডিসকভার, যেটা আমি আগে বললাম যে ইউজারের অ্যাকচুয়ালি দরকারটা কি, ইউজার কিসের জন্য। সাপোজ যে হয়তো একটা ফুড ডেলিভারি অ্যাপ বিল্ড করতে হয়েছে, তো তাকে আগে বুঝতে হবে ইউজার কেন সেটা দরকার। তো প্রথম যিনি এই ফুড অ্যাপটা বানানোর কথা চিন্তা করছেন তাকে নিশ্চয়ই এটা ভাবতে হয়েছিল যে কেন এটা করবে, ইউজারের কি সত্যি এটা দরকার আছে, নিশ্চয়ই দরকার ছিল বলেই বানানো হয়েছিল এবং বলেই এটা এতদিন চলছে। সো ইউজারের যে প্রবলেম, ইউজারের যে দরকার, সেটাকে আগে আমাকে বুঝতে হবে যে ইউজারের প্রবলেমটা কোথায় হচ্ছে। দেন ডিফাইন যে ইউজারের যে এই প্রবলেম রয়েছে সেইগুলোকে আমাকে ভালোভাবে ডিফাইন করতে হবে, মানে জিনিসটাকে নোট ডাউন করা বেসিক্যালি যে ইউজারের এই জায়গায় প্রবলেম রয়েছে, আমার এই ইউজার রয়েছে, তাদের এই প্রবলেম তারা ফেস করছে, তো তাদের এই প্রবলেমগুলোর জন্য আমি এইরকম একটা সলিউশন সাজেস্ট করতে পারছি। দেন আমার হচ্ছে আইডিয়া, যে চ্যালেঞ্জ অ্যাসাম্পশনস বা অ্যান্ড ক্রিয়েট আইডিয়াস। সাপোজ একটা টিম কাজ করছে একটা ডিজাইন করবার জন্য বা একটা ক্রিয়েট করবার জন্য, তো তাদের নিজেদের কিছু আইডিয়াস থাকতে পারে যে এই প্রসেসটা এইভাবে করা যেতে পারে, আর একজন কোনো না এটাকে এইভাবে করলে বেটার হয়েছে। এই যে পুরো জিনিসটাকে একটা ভিজুয়ালাইজ করা, যে আমি একটা ব্রেইন স্টর্মিং অনেক সময় বলে থাকি আমরা ডিজাইনের ভাষায়, যে একটা অ্যাপে যে এই ফিচারসগুলো থাকতে হবে, এই ফিচারসগুলোকে রাখা দরকার নেই বা এই ফিচারসগুলোকে রাখতেই হবে। তো এই পুরো জিনিসটাই হচ্ছে আইডিয়ার মধ্যে পড়ে, যে একদম বেসিক লেভেলে যে আমি চিন্তা করছি হয়তো পরে গিয়ে দেখা গেল সম্পূর্ণ আলাদাই একটা জিনিস তৈরি হতো, বা আমি যেগুলো ভাবছিলাম সেটারও তো অ্যাকচুয়ালি দরকার নেই। সো বাট প্রথমে আমি এই জিনিসগুলো ভাবছি, যেটাকে ধরে আমি এগোবো, তখন আমাকে একটা আইডিয়া করতে হবে, ব্রেইন স্টর্মিং। নেক্সট হচ্ছে ডিজাইন, যেভাবে ডিজাইন হয় সেভাবে ডিজাইন। আর লাস্ট হচ্ছে টেস্টিং, যে আমার যে প্রোডাক্টটা বেরিয়েছে সেটা ঠিকঠাক কাজ করছে না, সেইটা দিয়ে আমার টেস্টিংটা, মানে পুরো প্রসেসটা যদি ডিজাইনে সেখানে গিয়ে শেষ হয়। যে টেস্টিং যদি ভালোভাবে হয়ে গেল তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় তাহলে আমরা বুঝতে হবে যে আমার ডিজাইনে কিছু খামতি রয়েছে, আমার ইউজার এক্সপিরিয়েন্সে খামতি রয়েছে, আমাকে চেঞ্জেস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড, আমার এখানে একটা কোশ্চেন ছিল। এই যে প্রথম যে অপশনটা আছে না ডিসকভার বলে, তো ওটা কি আপনারা যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করেন, ঠিক আছে, সেটা কি মানে ক্লায়েন্টের যে ধরুন লোগো ডিজাইন থাকলো বা যে একটা হয় না যে একটা ব্রিফিং দিয়ে দিল যে না আমার এই সার্ভিসগুলো আছে, তো সেইগুলোকে নিয়ে একটা R&D করে তারপরে কি আপনারা মানে ফার্দার আর ইয়ে করেন, মানে কিরম ভাবে মানে ওটা লুকসটা দেখতে হবে একটা ওয়েবসাইটে? সেটা অবভিয়াসলি মানে যদি একদম রিয়েল ওয়ার্ল্ড আমি এক্সাম্পল দিই, সেক্ষেত্রে প্রচুর ইউজারের থেকে ইন্টারভিউজ নেওয়া হয়, প্রচুর ইউজারের থেকে তাদের জানতে চাওয়া হয় যে তাদের প্রবলেমসটা কি, তারা কী ধরনের সলিউশন চাইছেন, বা তারা তাদের মধ্যে কোনটা আমাদের বেটার হয়, পুরো জিনিসটা একটা সার্ভে যেরকম করা হয় সেইটা করা হয়। তো সেইখান থেকে আমরা বুঝতে পারি যে ইউজারের এই প্রবলেম রয়েছে, তো সেখান থেকে আমরা ডিসকভার করি যে এই সলিউশনগুলো একজন ইউজার চাইছে আমাকে, এইভাবে জিনিসটা করা হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল এখানে, যে এই যে ক্লায়েন্টের যে সার্ভেটা করায়, ওটা কি করতেই হয় সার্ভেটা? কিরকম ক্লায়েন্ট ডিজাইনটা আছে? এখন তো এআই এর যুগ, হ্যাঁ একটা সময় ডেফিনেটলি এটা করতে হতো যখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা ইউজ হয়। বাট এখন যেহেতু এআই এর যুগ এবং ইউআই ইউএক্স বিদ্যাসের তরফ থেকে যে ইউআই ইউএক্স ডিজাইনটা, সেটা এমনভাবেই ডিজাইন করা যে সমস্ত রকম এআই টুলস ইউজ করেই আমরা কিন্তু এই জিনিসগুলো করে থাকি। যে এখন আমাকে প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে না আপনি আমার প্রবলেমটা বলুন, যে আপনার কী ধরনের সমস্যা, সেইগুলো সমস্ত জিনিস আমরা এআই টুল দিয়ে করে দিতে পারি। তো এইটা যখন আমরা বলছি এর নম্বর, তখন জিনিসগুলো ভালো করে মানে বুঝতে পেরে যাবে যে মানে অ্যাকচুয়ালি এগুলো যে আমি প্র্যাকটিক্যাল ওয়েতে বললাম যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টেপ। বাট এরকম নয় যে আমাকে ইউজারের কাছে গিয়ে গিয়ে আমাকে জানতে হবে যে আপনার কী প্রবলেম আছে, বিষয়টা একদমই এরকম না, অনেক সহজ। সো এটা হচ্ছে মেনলি আমি স্টেপসের জন্য বললাম যে এইভাবে আমরা বুঝতে পারি। ঠিক আছে। নর্মালি তো আমরা এমনি যখন করি ফিগমা ডিজাইন দেখেছি, মানে ওয়্যার ফ্রেম থেকে স্টার্ট হয়, ওয়্যার ফ্রেম, তারপরে প্রোটোটাইপ, তারপরে নর্মাল ডিজাইনটা। বাট আমি অনেক জায়গায় দেখেছি আবার মুভবোর্ড করে আর কি, ওয়্যার ফ্রেম থেকে যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে মানে অনেক কিছু একটা পুরো ইউএক্স এর পার্ট কমপ্লিট করার পর ওয়্যার ফ্রেম থেকে স্টার্ট হয়। মানে ওয়্যার ফ্রেম ডিজাইন, তারপরে মানে ওয়্যার ফ্রেম ক্রিয়েট হয়ে গেল মানে আপনার ইউএক্স ডিজাইনের অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেল। বা ওয়্যার ফ্রেম যখন তুমি শুরু করছেন তখন আসলে, তো
তো তারপরে জাস্ট আমার তার আগে একটা অনেক বড় প্রসেস থাকে ইউএক্স এর জন্য, যে যার কাছে ইউএক্সটা যত বেশি ক্লিয়ার তার কাছে ইউআই জিনিসটা আরো বেশি। তো ইউআই করার আগে কিন্তু ইউএক্সটা ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু ইউআই করতে সমস্যা হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট আমি আসি, একটু আগেই বললাম চারিদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সবারই একটা ধারণা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সব খেয়ে নেবে। সো এরকম এআই একটা বিরাট বড় একটা জায়গা করে দিচ্ছে, এআই থেকে আমরা প্রচুর কাজ করতে পারি। বাট আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমরা ইউআই বা এআইকে দিয়ে কিভাবে এআইকে আমরা কাজে লাগিয়ে জিনিসটাকে করতে পারছি, এআই এর সাহায্যে আমরা কতটা জিনিস করতে পারবো, সেইটা আমাদের মেন হচ্ছে। এই কোর্সটাকেও সেভাবেই ডিজাইন করে যাতে এআই টুলগুলোকে ইউজ করে আমরা কিভাবে আমাদের কাজটাকে আরো বেশি সহজ করতে পারি। কারণ এআই এর তৈরি তো সেই জন্য হচ্ছিল যে একটা কাজকে হিউম্যানিটি কিভাবে অনেক তাড়াতাড়ি করে, একটু আগে আমি বললাম যে সার্ভের ব্যাপারটা, এই সার্ভেটা যদি এআই না থাকতো আমাকে কি করতে হতো, একটা রিয়েল ওয়ার্ল্ড মানে প্রত্যেক মানুষজনের কাছে গিয়ে আমাকে সার্ভে করতে হতো। সেখানে এআই এসে আমাকে জাস্ট একটা প্রম্পট দিতে সমস্ত জিনিসগুলো আমি একটা 5 মিনিটও লাগবে না আমি পেয়ে যাবো। সো এআই কে ইউজ করেই কিন্তু আমি বলছি, আমার যে এআই কি করছে না জিনিসটাকে অনেকটা বেশি সহজ করে দিচ্ছি। সো এবার এআই দিয়ে কি আমরা এই জিনিসগুলো করতে পারি না, মানে যে জিনিসগুলো মানে আমি যেগুলো ইউআই ডিজাইনের সেই জিনিসগুলো কিছু কিছু কাজ কিন্তু এআই দিয়েও করা যায়, কিন্তু সেখানে প্রচুর লিমিটেশনস থাকে। যে এআই কিন্তু একটা মানে যে যেমন একটা আমি এক্সাম্পল দিলাম ইন্টার কেয়ার একটা ওয়েবসাইট, সেখানে কিন্তু একটা এআই সেটা কিন্তু একটা হিউম্যানের ইমোশন কখনো বুঝতে পারবে যে একটা হিউম্যান অ্যাকচুয়ালি চাইছে সেটা, তার জন্য কোন কালারটা বেটার হবে, তার জন্য কোন স্টেপসটা দিলে তার পক্ষে বোঝাটা সম্ভব হবে, এই জিনিসগুলো কিন্তু একটা এআই এর কোনো বোঝাটা সম্ভব নয়। এবং মেইনলি এআই কাজটা কিভাবে করে যে এক্সিস্টিং কিছু ডিজাইনকেই একটু মডিফাই করে বা সেম যেটাগুলো কালেক্ট করে সেটাই আমাদেরকে শো করবে। ও তো আর নিজের কোনো থিঙ্কিং এবিলিটি নেই, ওর কাছে যে ইনফরমেশনগুলো আছে আমাদের সেগুলোই শো করে বা বিভিন্ন জায়গাতে ডেটা কালেক্ট করে শো করে। বা সেখানে হিউম্যানদের অ্যাডভান্টেজ, হিউম্যান চাইলে একটা নতুন কিছু একটা মানে ইনভেন্ট করতে পারে যে আমি এইটাকে এইভাবে করবো না এইভাবে করবো। সো একদম যে নতুন যে আইডিয়াটা সেটা কিন্তু একটা হিউম্যানের মাথা থেকেই বেরোবে, বা এই যে কালার কম্বিনেশন এই জিনিসগুলো এটাকে অন্যভাবে করা যায় কিনা, তো সেই জিনিসগুলো পুরোটাই একটা মানুষের উপর নির্ভর করে, সেটা কিন্তু কখনোই একটা এআই এর দ্বারা করা সম্ভব নয়। তো এখানেই হচ্ছে এআই এর ল্যাক করে যাচ্ছে যে যে জিনিসগুলো একটা স্পেসিফিক একটা ইউআই ডিজাইনার করতে পারছে কিন্তু সেটা কিন্তু আমি এআই করতে পারবো না। এগেন এআই কিন্তু আমাদের লাগবেই, এআই মানে ছাড়া যে আমরা করবো সেটা কিন্তু মানে এখনকার দিনে সেটা কপি করা হবে, কিন্তু আমি যখন যে সুবিধাটা আমি পাচ্ছি সেটা আমি কেন ইউজ করবো না। যে কাজটা আমার সাপোজ এআই না থাকে সেটা আমার 8 ঘন্টা লাগবে, সেইখানে এআইটা আমার 5 মিনিটে করতে হবে, সো আমি কেন করবো না। আলটিমেটলি আমার কাজটা হওয়া নিয়ে কথা। ঠিক আছে, একটা সেকেন্ড আমি একটু ইন্টারাপ্ট করছি এই পোর্শনটায়, যে এখন বেসিক্যালি এটা তো নয় আপনাদের আইটি পোর্শন, ঠিক আছে। এবার যেহেতু আমি অ্যানিমেশন ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তো এখন আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে ল্যাকিংটা চলছে যে অর্ধেক আর্টিস্টের কাছে এখন জব নেই ডিউ টু এআই এর জন্য, ঠিক আছে। কারণ কি এআইতে এখন ফিল্ম মেকিং হচ্ছে, যে কোনো এখন মানে ধরো সাপোজ একটা অ্যানিমেটার, ঠিক আছে, একটা কোনো 10 সেকেন্ড শটের জন্য যে টাইমটা লেভারেজটা দিয়ে যে একটা শট রেডি করছে সেটা এখন 15 মিনিটে সেই এআই কে প্রম্পট দিলে এখন রেডি করে দিচ্ছে, ঠিক আছে। আর এটা এখন একটা মানে আতঙ্কের বিষয় হয়ে গেছে বেসিক্যালি সবার কাছে। আমার পয়েন্টটা হচ্ছে যে এইটা মানে আপনারা যেহেতু একটা আইটি পোর্শনে কাজ করছেন, এটা বেসিক্যালি কোন পার্টিকুলার এরিয়ার জন্য তৈরি হয়েছে এআইটা? কারণ মানে যতটুকু জানি এর মাথায় মানে এর নিজস্ব ইন্টেলিজেন্স বলতে কিছু নেই, যতটা আপনি প্রম্পট দেবেন ততটাই ওর কাজ করার ক্ষমতা আছে। সেটাই আমি বললাম যে একটা এআই থেকে যখন আমরা কাজ করি যে সবসময় আমি যেটা দেখি সেটাই দেবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আপনারা যখন ইউজ করবেন মানে যদি কোর্সটা এনরোল করেন, যখন আপনারা কাজ করবেন, হ্যাঁ বলুন, আমি কিছু বলছি। যখন এগুলো নিয়ে কাজ করবেন তখনই বুঝতে পারবেন এক্স্যাক্টলি আপনি যেটা চাইছেন সেটা কিন্তু এআই কে সবসময় দেবে এরকমটা কিন্তু নয়। এআই নিজের মতো একটা করে দেবে, এবার সেখান থেকে কিছু জিনিস আমার লাগতেও পারে, কিছু জিনিস আমার নাও লাগতে পারে। এবার আমার যে আগে সেই জিনিসটা ডেভেলপ করতে হবে যে কোন জিনিসটা আমি নেবো, কোন জিনিসটা আমি নেবো না। তো এআই যেটা আমি এগেইন বললাম যে এআই একটা ভীষণ একটা জেনারেলাইজ একটা ভীষণ জেনারিক একটা হয়তো কিছু একটা করে দিচ্ছে, যেটার মতো আরো 100টা আছে। তাহলে লোকে যখন আমি আমার ওয়েবসাইটে একটা ডিজাইন করবো, কেন সেই ওই 100টা যেটা এক্সিস্ট করছে সেটাকে না জানি কেন আমারটা চুজ করবে।
আমারটার মধ্যে মানে হাইলাইটেড পয়েন্টগুলো থাকে, সেই জিনিসগুলো সেটা কিন্তু একদম হিউম্যানকেই অ্যাড করতে হবে। সেটা কিন্তু একটা এআই এর পক্ষে কখনো করা সম্ভব নয়, বিকজ এআই এর কাজটা হচ্ছে এক্সিস্টিং যেগুলো ডেটা রয়েছে বা এক্সিস্টিং যে ডিজাইন রয়েছে সেইগুলোকে নিয়েও কাজ করেছে, কিন্তু নতুন কিছু একদম যে নতুনত্ব একটা কিছু দিয়ে দিল এটা কিন্তু কখনো পসিবল এখনো। এই জায়গাতেই হচ্ছে লিমিটেশন তৈরি হচ্ছে। বাট মানে পয়েন্টটা এটাই দাঁড়ালো যে কি বলবো মানে জব মানে খেতে পারবে না সেই দিক থেকে। সেটাই স্যার আমার একটা কোশ্চেন ছিল, যেটা যে ফিগমা বা ফিক্সেমের ক্ষেত্রে এআই এর কি ভূমিকা আছে? যেহেতু ফিগমাটা আমাকে নিজেকে ডিজাইন করতে হবে। হ্যাঁ আরেকবার বলুন। বলছি ফিগমা তো আমাকে নিজেকে ডিজাইন করতে হবে, তো সেক্ষেত্রে এআই আর কি মানে এআইটা কিভাবে ইউজ করবো? এআইটা কিভাবে ইউজ করবো? হ্যাঁ এখানে তো আমাকে নিজেকে ডিজাইনটা করতে হবে, নিজেকেই তো সবকিছু করতে হবে। আমি যেটা বললাম যে এআইকে আমরা কিভাবে এআই এর সাহায্যে আমরা মানে এআই থেকে আমরা সেটা যে এআইকে আমি এটা জিজ্ঞেস করতে পারি যে এই জিনিসটা কি এই পেজেতে রাখা যেতে পারে, বা এই জিনিসটা বা এই পয়েন্টটা বা এই পেজেতে কি কি আমরা রাখতে পারি। একটা ওয়েবসাইট বা অ্যাপে তো প্রচুর কন্টেন্ট থাকে, যে একটা এবার সেই কন্টেন্টগুলো আগে কি আমাকে নিজেকে মাথা কাটিয়ে বের করতে হলো যে এখানে আমি এই ডেসক্রিপশন লিখবো। কিন্তু যদি আমি এআই এর ইউজ করে করি, যে এআই কিন্তু আমি পুরো কন্টেন্টটা দেবো। আমাকে যদি এখন ডিজাইনের পাশাপাশি কন্টেন্টটাও ভাবতে বসতে হয় যে এই পেজেতে কি লেখা থাকবে, এই ছবির আন্ডারে আমি কি লেখা দেবো, সেটা কিন্তু একটা অনেক বেশি টাইম কনজিউম হয়ে যায়। তো এখন মানে আপাতত আমি বলছি না যে সেটাই একদম মানে ভীষণ ভালো একটা কোয়ালিটি লেখা হবে, কিন্তু ডেমো পারপাসের জন্য আমার কিন্তু অনেকটা টাইম বেঁচে গেলে এআই ইউজ এটা আমি এই পুরো পেজটা কন্টেন্ট পেয়ে গেলাম, এই পেজেতে আমি এই কন্টেন্ট রাখতে পারি। সো এইভাবে আমরা এআইটাকে ডিজাইনিং মানে ডিজাইনে আমি ডিরেক্টলি ইনপুট করতে পারবো না, বাট ডিজাইনটা আমাকে হেল্প করে বুঝতে পারবেন? হ্যাঁ স্যার বুঝতে। আচ্ছা সো নেক্সট হচ্ছে কেরিয়ার অপরচুনিটিজ এর কথা যদি বলি, যে এই কোর্সটা করলে কি কেরিয়ার অপরচুনিটি থাকতে পারে। অনেকেই জানেন যে এন্ট্রি লেভেল পজিশন যারা সদ্য কমপ্লিট করবে তাদের জন্য কি রয়েছে, জুনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার একদম ফ্রেশারদের জন্য তারা এই ছোটখাটো স্মল প্রজেক্ট বা একজন সিনিয়র ডিজাইনারকে হেল্প করার জন্য যে পোস্টগুলো তৈরি হয় বা ট্রেনিং হিসাবে সেই কোর্সগুলো তারা জয়েন করতে পারেন, অথবা ইউআইএস ইন্টার্ন, যেটা আমি বললাম আমি ফার্স্টে ইন্টার্ন ছিলাম। ইন্টার্ন হিসাবে প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করা, প্রচুর শেখা যায় নতুন, এরকম তো না যে একটা যে কোনো কোর্সে একটা টাইম পিরিয়ড থাকে। এবার সেখানে মানে একটা জিনিস শিখতে গেলে একটা টাইম লাগে, প্রচুর টাইম ইনভেস্ট করতে হয়। সো ইন্টার্নশিপে কি হয়, আমরা আরো বেশি এক্সট্রা কিছু জিনিস শিখতে পারি, যে নিজেতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে চারজন লোকের সঙ্গে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কিভাবে কাজ করতে হয়, সেগুলো সব একটা ইন্টার্নশিপে শেখা যায়। যদি মিড লেভেল পজিশন আরেকটু উপরে যদি যাই, তাহলে একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসাবে ইউআই ডিজাইনার ইউআই ডিজাইনার দুজন আলাদা আলাদা দুটো স্পেসিফিক রোল চলে আসে। তখন হচ্ছে যে ইউআই ডিজাইন করে সেই শুধু ইউআই ডিজাইনই করে, আর যে ইউআই ইউএক্স ডিজাইন করে সেই শুধুমাত্র ইউআই ডিজাইনই করে। প্রোডাক্ট ডিজাইনার অ্যাকচুয়ালি এই বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি আলটিমেটলি একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো ডিজাইন করাটা একটা প্রোডাক্ট ডিজাইনের ব্যাপার। অ্যান্ড সিনিয়র লেভেল পজিশনের মধ্যে সিনিয়র ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড ডিজাইনার যে সমস্ত পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে। সো এই পজিশনগুলো রয়েছে। সো যত এক্সপিরিয়েন্স গেইন করবো তত জিনিসটার মধ্যে যে কোনো আমরা সেটা সমস্ত ফিল্ডের ক্ষেত্রেই যে যত আমরা জানি যে যত আমরা এক্সপিরিয়েন্স গেইন করি তত আমাদের পজিশন মানে হাই হতে থাকে। তো এই কেরিয়ার অপরচুনিটিস গুলো রয়েছে। আচ্ছা নেক্সট যদি বলি এথিক্যালি নর্মালি যে কোয়েশ্চেনগুলো বলে থাকেন, তো ক্যান আই এনরোল ইফ আই হ্যাভ নো প্রিভিয়াস ডিজাইন এক্সপিরিয়েন্স? অবশ্যই মানে যদি আপনার কোনো ডিজাইনের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কি আপনারা কোর্সে এনরোল করতে পারেন? অবশ্যই করতে পারবেন। যেগুলো আমি বললাম যে একজন ভিজুয়াল অ্যাসপেক্টটা যেমন জরুরি, সেরকমই কিন্তু জিনিসটা কীভাবে তৈরি হচ্ছে বা কীভাবে স্কেচ হচ্ছে সেটা কিন্তু জানা ভীষণ জরুরি। সো ডিজাইনের টেকনিক্স মানে এরকম নয় যে আমাকে ভীষণ একটা আর্টিস্টিক ওয়েতে করতে হবে, আমাকে ভীষণ প্রচুর কিছু ডিজাইন করতে হবে, এরকম কিন্তু ইউআইএল ডিজাইন আমাকে সিম্পল রাখতে হবে যাতে জিনিসটা সুন্দর লাগে কিন্তু সিম্পল থাকে। সো একজন যে মারাত্মক আর্টিস্টিক কোনো তার নলেজ লাগবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সো কোডিং এর যারা ব্যাকগ্রাউন্ড তারা তো ডেফিনেটলি করতে পারেন, বিকজ কোডিং এর সঙ্গে ডেফিনেটলি যখন একটা ডিজাইন হয়, যখন আলটিমেটলি যেটা ডেভেলপমেন্ট হয়েছে তখন কোডিংয়ের সঙ্গে মানে ডেভেলপার টিমের সঙ্গে কনসাল্ট করতে, বাট কোডিং এর নলেজ দরকার হয় না। ক্যান আই লার্ন ইউআই ইউএক্স ইফ আই এম ওয়েব ডেভেলপার? এটারও অ্যান্সার আপনি অনেকে জিজ্ঞেস করেই দিয়েছেন, আমি বলেও দিয়েছি তার মানে হবে।
Can I learn UI UX as a freelancer to offer more services? Obviously, একজন গ্রাফিক ডিজাইনার রয়েছেন বলছে, তো অবভিয়াসলি সে যদি UI UX এর যদি সে জিনিসগুলো শিখে নেয়, তাহলে অবভিয়াসলি সে গ্রাফিক ডিজাইনার হয়ে কিছু লিমিটেড কাজ করতে পারবে। এখন তার কাজের পরিধিটা আরও বেড়ে যাবে। সে এখন একটা অ্যাপ ডিজাইন করতে পারবে, সে ওয়েবসাইট ডিজাইন করতে পারবে, এবং সেটা অবভিয়াসলি তার যে ভ্যালুটা সেটা অনেকটা বেশি বেড়ে যাবে। নেক্সট যদি আমি জিজ্ঞেস করি, ক্যান আই পারসিউ ইউআই ডিজাইন কোর্স while working a full time job? Obviously, because ডিজাইন মানে এই কোর্সটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো মানে জবের পাশাপাশিও মানে কোর্সটাকে চালিয়ে নেওয়া যেতে পারে। অবভিয়াসলি দুটো জিনিসেই কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কারণ যে কোনো জিনিস তো শিখতে গেলে টাইম লাগে। তো যত যে জিনিসটা যে যত ভালো করে শিখবে তত ভালো কিন্তু তার কেরিয়ারের মানে জিনিসটাকে এফেক্ট করবে। Can I join if I am a graphic designer wanting to switch? বলে দিলাম যে গ্রাফিক ডিজাইনার রয়েছে তার জন্য এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করবে। Can I start a career in UI UX after working in a completely different industry? Obviously, কারণ ফিল্ড সুইচ করা তো এখন মানে খুব একটা কিছু ডিফিকাল্ট নয়, এবং যেহেতু বললাম যে কোনো প্রিভিয়াস ডিজাইন এক্সপিরিয়েন্স বা বিশাল একটা কিছু কোডিং এর নলেজ ছাড়াও UI UX শেখা যায়, তো এটা খুব একটা কোনো অসুবিধার জায়গা হবে না। নন কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই শিখতে পারেন। অ্যান্ড লাস্ট, ডু আই নিড এ ল্যাপটপ আর ডেস্কটপ পার্সোনাল কোর্স? অতি অবশ্যই কিন্তু ল্যাপটপ আর ডেস্কটপ থাকতে হবে, কারণ মানে থাকাটা বেটার। কারণ এই ফিগমা টুল বলুন বা যে টুলগুলো কোর্সে ইউজ করা হবে সেগুলো যখন ইউজ করা হবে সেগুলো কিন্তু ল্যাপটপ আর ডেস্কটপ ফ্রেন্ডলি, তো সেগুলো কিন্তু মোবাইল থেকে অ্যাক্সেস করাটা একটু কঠিন বলে আমার মনে হয়। তো ল্যাপটপ আর ডেস্কটপ অবশ্যই থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারেন। স্যার বলছি কেমন ধরনের ইনস্টিটিউট থেকে কোর্সটা করলে বেটার হয় স্যার, যেখান থেকে প্লেসমেন্ট সাপোর্ট এইসব পাবো, এরকম ধরনের কি? মেইন হচ্ছে মানুষের বেশিরভাগ মানুষের একটা ধারণা থাকে যে কোর্স নিয়ে আমি চাকরি দিতে হবে, যে কোনো কোর্স হতে পারে, বাট আগে আমাকে জিনিসটা ভালো করে শিখতে হবে। কারণ আপনাকে যে হায়ার করবে সে দেখবে যে আপনি ভালো করে জিনিসটা জানেন কিনা, ভালো করে শিখেছেন কিনা, আপনি সেই কাজটা কীভাবে করছেন কিনা। সো পুরোটাই ডিপেন্ড করছে আলটিমেটলি আপনার উপর, যে আপনি জিনিসটা ভালোভাবে শিখছেন কিনা। তারপরে অবভিয়াসলি যে হায়ারিং জিনিসটা সমস্ত কিছুই যে ডিটেলসগুলো সেগুলো তো ইন্ডাস্ট্রির এই যে নাম্বার দিয়েছে, তো এখান থেকে যোগাযোগ করে আপনার কমপ্লিট পেয়ে যাবেন। তো যে কোনো জায়গা থেকে মেন হচ্ছে মোট হচ্ছে ভালো করে শেখাটা হচ্ছে কাজ। সেটা যে কোনো যে এরকম যেমন বিভিন্ন স্কুলের ক্ষেত্রে হয়ে যাবে যে একটা বিশাল বড় স্কুল, তার সেখানে যে সবসময় খুব ভালো রকমের পড়াশোনা হবে সেরকম, বা অনেক বড় বড় কলেজের আমরা নাম শুনে থাকি, সেখানে যে সমস্ত স্টুডেন্ট যে প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে এরকম কিন্তু একদম ভ্রান্ত ধারণা। যারা মানে পড়েছেন তারাই জানেন যে এরকম বলা হয় যে আমরা এই দিয়ে দেবো বা প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে দেবো, মানে সমস্ত স্টুডেন্ট এগুলো কিন্তু একদম না। আলটিমেটলি যে স্টুডেন্ট যত ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে তার কাজ করার সুযোগটা তত বেশি মিলেছে। অবভিয়াসলি আপনি অপরচুনিটিস পাবেন, আপনাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে, একটা কোর্স মানে জব পাওয়ার জন্য আপনাকে রেডি করে দেওয়া হবে। তো বাকিটা এবার আপনার উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছি স্যার, যখনই ক্লাস করা হবে যা শেখানো হবে বাড়িতে এসে প্র্যাকটিস করতে হবে ল্যাপটপে, তাই তো? স্যার আমি ওটাই ভাবছি যে স্যার আমার তো বলে নিন, আপনি বলে নিন। হ্যালো স্যার, আমি যেটা বলছি যে বিদ্যার্থী তো এই কোর্স অনেকদিনই করাচ্ছে ইউএক্স এর, তো সেক্ষেত্রে জবের ব্যাপারে আপনি যেটা বললেন, তো হ্যাঁ বলুন। জবের ব্যাপারে মানে কতটা হেল্প পাওয়া যায় বিদ্যার্থীর কাছ থেকে? দেখুন সেইগুলো সমস্ত কিছু আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করে দেবেন, ওরা আপনাকে সমস্ত রকমের গাইডেন্স দিবে যে কিরকম। আমি কি জানতে চাইছেন একটু বললে ভালো হয়। বলছি আগের ব্যাচের কি মানে অনেকে জব পেয়ে গেছে? আচ্ছা দেখুন, আমাদের যে দুটো ব্যাচ হয়েছে এই মুহূর্তে, যারা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছে, আর যারা প্লেসমেন্ট মানে চেয়েছেন, যারা অন্য জায়গায় অনেকে চাকরি পেয়ে গেছে। আমাদের যেমন ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আছে সায়েন্স, যিনি ক্লাস নিচ্ছেন সায়েন্স স্যার, উনি ফার্স্ট ব্যাচের আমাদের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা আচ্ছা স্যার, আমি ভাবছিলাম যে আমার মতো দেখুন 12th কমপ্লিট, কিছু কারণের জন্য আমার মানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়নি, তো আমি ভাবছিলাম এই কোর্সটা শিখবো।
কারণ তো এটা করার পর কি আমি আফটার দ্যাট জব বা ফ্রিল্যান্সিং করতে পারি? মানে আমার মেন মোটো হচ্ছে জব করে এক্সপিরিয়েন্স বাড়িয়ে তারপর না হয় ফ্রিল্যান্সিংটা করা, কিন্তু সেটার জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ডাউট হচ্ছে। ডেফিনেটলি দেখুন, যে কোনো জিনিস শেখাটা কিন্তু কখনোই সেটা বৃথা যায় না, সেটা আপনি যে কোনো সময় শিখতে, মানে শেখার তো কোনো বয়স হয় না আমরা জানি। তো যে কোনো জিনিসই আপনি যদি ঠিক করে শেখেন সেটা কোনো না কোনো ভাবে আপনার কাজে লাগবেই। তো শেখার কোনো মানে শিখতে কোনো কিছু অসুবিধা নেই। জবের অপরচুনিটিস আমি যেটা বললাম, বিভিন্ন কোম্পানির প্রচুর রিকোয়ারমেন্টস আছে, তাদের শুধুমাত্র ওদের কাজটা উত্তর হলো, তারা কিন্তু অতটা ব্যাকগ্রাউন্ড চেক করে না। কারণ আলটিমেটলি যে আপনার একটা ডিগ্রি আছে কিনা, কারণ এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে না। ম্যাটার কি করে একটা কোম্পানি থেকে আপনি কাজটা ভালোভাবে করতে পারছেন। তো সেই জিনিসটাকে ফোকাস করে জন্য অবভিয়াসলি আপনার কাছে সুযোগ আসবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আশা করি তাহলে মোটামুটি আমি যেটুকু বলেছি কারণ খুব একটা অসুবিধা হয়নি। আমি চেষ্টা করি যতটা সিম্পল ওয়েতে, মানে আমি বুঝেছি সেইটুকুই একটা বুঝিয়ে দেওয়া। যদি ফার্দার কোনো কনফিউশন বা ক্লিয়ারেন্স থাকে অবভিয়াসলি এরপর থেকে তো মানে ওয়ার্কশপ বা ক্লাস হবে, সেখান থেকে আপনারা আরো বেশি। আমাদের নেক্সট উইক থেকে কিন্তু পেইড ক্লাসটা শুরু হচ্ছে। যারা মনে করছেন যে অ্যাডমিশন নেবেন তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 7450010203 নাম্বারে। আর ডিউরেশন আছে 7 মান্থ, আর উইকলি একদিন করে হবে। প্রথম 6 মাস হচ্ছে ট্রেনিং, আর লাস্ট 1 মাস হচ্ছে ইন্টার্নশিপ হবে। ঠিক আছে, তাহলে আপাতত মনে হয় না আমার আর কিছু বলার মতো আছে। তাহলে আমরা মিটিংটা এন্ড করি নাকি? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ধন্যবাদ ভালো করে গাইড করার জন্য। মানে আপনি যতটুকু বলেছেন সেই পার্সপেক্টিভে বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ বলুন শান্ত। বলছিলাম কি ফ্রেশারদের স্টার্টিং স্যালারি কত হয় জানতে পারি? সরি, আপনার ভয়েসটা একটু ক্র্যাক করে করে আসছে, একটু আরেকবার বলুন। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ বলছি যে এই ফিল্ডে একজন ফ্রেশারদের ফ্রেশার স্যালারি স্টার্টিং কত হয়? ফ্রেশারদের দেখুন স্টার্টিং তারপরে এবার মোটামুটি যদি কলকাতা হিসাবে বলি সেটা 15 থেকে 20 হতে পারে। আবার যদি একটা বড় কোম্পানি সেক্ষেত্রে মানে স্যালারিটা অবভিয়াসলি আবার বেশি হয়। ঠিক আছে, তো এইরকম রেঞ্জেরই মধ্যে কলকাতার মধ্যে এইরকম রেঞ্জেই থাকে। এবং ভারত মুম্বাই বা বেঙ্গালুরু? আপনার কথাটা একটু জড়িয়ে। এক মিনিট, হ্যাঁ জাস্ট 1 মিনিট। এক মিনিট। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, এই যে এই কোর্সটা করার ওয়ার্ক ফ্রম হোম। আরেকবার বলুন। হ্যাঁ বলছি, এই কোর্সটা করার পর কোনো ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটিস কি পাওয়া যায় কারেন্ট মার্কেট সিনারিওতে? সেটা হ্যাঁ ডেফিনেটলি, মানে যদি ওয়ার্ক ফ্রম হোমের অপরচুনিটিস থাকে সেটা মানে থাকে, আমি জেনারেলি বলি প্রচুর ওয়ার্ক ফ্রম হোমের অপরচুনিটিস থাকে। তো আমি নিজেও প্রচুর দিন মানে অনেক দিন ওয়ার্ক ফ্রম হোম করেছি। তো এটা পুরোপুরি কোম্পানির উপর ডিপেন্ড করে যে সে মানে সেই কোম্পানি যদি ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করে তো অবভিয়াসলি আপনি করতে পারবেন। হ্যালো স্যার, এখন শুনতে পাচ্ছেন কথাটা? বলুন। ওই মানে স্টার্টিং স্যালারি যেরকম বললেন আপনি কলকাতাতে 15 to 20, রাইট? হ্যাঁ 10 to 20 এরকমের মধ্যে রেঞ্জ করে। 10 to 20। আর বলছিলাম যে এটা মানে ইউআইএক্স ডিজাইন থেকে ধীরে ধীরে মানে এটা কি প্রমোশন হলে কোন পোস্ট পর্যন্ত যেতে পারি? হ্যাঁ হ্যাঁ সরি, মানে ইউআইএক্স ডিজাইন থেকে আপডেট করে নিজেকে কোন পর্যন্ত যেতে পারি লাইক উপরে? সেটা দেখুন যত এক্সপিরিয়েন্স হবে তখন আমি স্লাইডে মানে শো বা বলছিলাম যে আপনি মিড লেভেলে গিয়ে একটা যেরকম একটা আইটি সেক্টরে হয়, প্রথমে একজন ইন্টার্ন হিসাবে জয়েন করুন, তারপরে একটা পার্মানেন্ট এমপ্লয়ি হলো, তারপরে আপনার আরো
পজিশন পারলে আপনি টিম লিডার হলেন, তারপরে সুপারভাইজার, যেভাবে রোল আপনি নেবেন সেভাবে যত এক্সপিরিয়েন্স হবে তত আপনার পজিশন টেবিলতে থাকে। তখন একটা টাইমে আপনার আন্ডারে হয়তো আরো কিছু ডিজাইনার হলো, আপনি হেড হিসাবে ইউআই ডিজাইনার হিসাবে কাজ করলেন, এইরকম করেই আর কি পজিশন করে। স্যার তাহলে একজন ফ্রেশার মানে ফ্রিল্যান্সিং মডেলটাকে কিভাবে ধরবে এই সেক্টর, মানে এই পার্টিকুলার ডিজাইন করতে? মেইন আমি আগে যেটা বললাম যে মেইন হচ্ছে কাজটা করা। আপনি কিন্তু ফ্রেশার মানে ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সারের মানে হচ্ছে যে কোনো কোম্পানির আন্ডারে কাজ করবে। এবার একজন ফ্রিল্যান্সার হিসাবে মানে একটা ক্লায়েন্টকে সে ঠিকঠাক প্রোডাক্ট ডেলিভারি করতে পারছে না, তো সেই কোয়ালিটিগুলো যদি আপনার মধ্যে থাকে বা আপনার প্রোডাক্টের মধ্যে থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সার হিসাবেই করতে পারেন কাজ। যদি আপনি মানে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারেন আর কিন্তু সেই দেখা হচ্ছে, তাই না? আচ্ছা, বলছিলাম হ্যালো, বলছি স্যার এটা ফিউচারে গিয়ে কোনো প্রবলেম হবে না তো? যেরকম 3D অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এখন যেরকম হচ্ছে অনেক প্রবলেম জবের, তো সেখানেও তো এরকম কিছু হবে না না? আমি তো মেইনলি ইউআই ইউএক্স এ রয়েছি, তো 3D অ্যানিমেশনের ব্যাপারে আমি খুব একটা হয়তো দেখতে বলতে পারবো না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো বা কাজের লেখনা হচ্ছে রিসেন্ট টাইম, কিন্তু মানে এটুকু আমি হল করে বলতে পারি যে মানে মানে হবে না, এআই নিতে পারবে না এখন। না রিসেন্ট টাইমসে ওটা অনেকটা মানে 90%-এর উপরে মানে খেয়ে নিয়েছে এআই, বাট ওরা এআই নিতে পারবে না। এটা শুধু হ্যাঁ ভাই, এটা শুধু শোনো বলছিলাম, এটা শুধু এআই এর জন্য না, আরো অনেক প্রবলেম আছে এখানে। আর এটা বলতে পারো যে এআই ভিএফএক্স এ প্রচুর আর্টিস্ট মার খেয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে। তুমি যদি আজকে লিঙ্কডইনে তোমার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে ওখানে পরপর যে লে অফের যে নোটিফিকেশন গুলো আসে না এক একজনের পোস্টে, ওটা দেখলে তোমার রাতের ঘুম উড়ে যাবে। না, আমি এখন জবও করছি অ্যানিমেশনের মধ্যে, কিন্তু তারপরে ওইটার মধ্যে আমি ফিউচার দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অন্ধকার। এটা একটা হ্যাঁ, তো কেন হচ্ছে? কারণ কি আমাদের যে হলিউডের প্রজেক্টস গুলো যেগুলো থাকে না, ওগুলো আমাদেরকে মানে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা বন্ধ করে দিচ্ছে, ক্লিয়ার কাট। তার জন্য আমাদের যে স্টুডিওস গুলো আছে ইন্ডিয়াতে, তুমি কেরালা বলো, তুমি ব্যাঙ্গালোর বলো, যে কোনো বলো, যার জন্য এখন তোমার দেখবে গেমিং মার্কেটটা অনেকটা ওপেন হয়ে গেছে, যেহেতু ভিএফএক্সটা মার খেয়ে গেছে। আর তুমি যখন অ্যানিমেশনে আছো, তোমার টেকনিক্যাল যখন ড্রপ করে গেল, তারপর তোমার এলো অ্যাস্ট্রা বলে একটা স্টুডিওস এলো, ওখানকার যারা এইচওডি ছিল তারা আবার এখানকার একটা কোম্পানি ফর্ম করে দিয়েছে সেই ব্যাঙ্গালোরে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে এআই মানে আছে ঠিক আছে, বাট ওটাই আমি সায়ন স্যারকে তখন আমি জিজ্ঞেস করছিলাম যে পুরোটা খেতে পারবে না এআই চাইলেও। এবার যখনই একটা নতুন কোনো টেকনোলজি আছে, সেটা কিন্তু প্রথম দিকে একটা বড় একটা কিছু মানে এফেক্ট পড়ে যে জেনারেল, কারণ এই টেকনোলজিকে অনেকে ইউজ করতে পারে, যেটা কম্পিউটারের ক্ষেত্রে হয়েছিল যে কিছু মানুষ কম্পিউটারকে ইমপ্রুভ করতে চায়, কেন? যে তাদের মানে কারণ যে কম্পিউটার কিছু মানুষের জব খেয়ে নেবে, এবং ইনিশিয়ালি হয়তো যেটা হয়েছে প্রাইমারি কম্পিউটার আসে। তো যত নতুন টেকনোলজি আসবে হয়তো এফেক্ট করবে, বাট আলটিমেটলি মানে মানুষকেই তো যে কাজ করাতে হবে, সো মানে একটা টাইম পরে জিনিসটা বোর্ডে সেটেল হবে। তবে স্যার আমি আপনাকে একটা কথা বলতে পারি, ওই রিসেন্টলি একটা যেটা বাচ্চাদের ওই মুভি বেরিয়েছে নরসিমা বলে, ওখানেও কিন্তু এআইটা ইউজ হয়েছে। মানে ওটাকে খুব মানে জায়গা মানে খুব স্পেসিফিক ওয়াইজ ওটাকে ইউজ করতে হয়। প্রচুর মুভিতে এখন এআই ইউজ হচ্ছে, কিন্তু মানে ওটাকে প্লাস মানে সিজি ইনসার্ট করিয়ে মানে ইউজ করতে হয়, না হলে মানে হয় না। তো আমাদের ওইটাই শিখতে হবে যে টেকনোলজিকে কিভাবে আমরা নিজেদের কাছে ইউজ করব। হ্যাঁ, মানে এআই প্লাস সিজি দুটোকে কোলাপ করিয়ে এখন টোটালি চলছে আর ব্যাপারটা হচ্ছে ওটাই। আর বলছিলাম স্যার, এই ইউআই ইউএক্সটা তো আগে তো ছিল না 2022-তে 2022। হ্যাঁ, আরেকবার বলুন। বলছি ইউআই ইউএক্স, এই যে ইউআই ইউএক্স এটা আছে, এটা 2022-এ এতটা শুনিনি আমি, ছিল না না? হ্যাঁ, এটা যত দিন যাচ্ছে মানে ছিল হয়তো কম কোম্পানি যেগুলো ইউজ করতো বা স্পেশালি এজেন্সি যেগুলো ইউজ করতো, আস্তে আস্তে যত দিন যাচ্ছে ছোট ছোট স্টার্ট আপ কোম্পানি বা যে কোনো কোম্পানি, কারণ আমি যেটা বললাম যে মানে করাটা ভীষণ দরকারি হয়ে উঠছে একটা অ্যাপ বা ওয়েবসাইট, যত দিন যাচ্ছে এগুলো চাহিদা তত বাড়ছে। ওকে স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল, যেটা যে আপনারা যে শেখাবেন ঠিক মানে এটা কি প্রথমে ওয়েবসাইট দিয়ে কি ওয়েবসাইট শেখাবেন নাকি মোবাইল ল্যাপটপ শেখানো? সেটাও আপনি কোর্সে যখন এরকম তখন আপনাকে পুরো ডিটেইলসটা দিতে হবে।
ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে অনেক জিনিস হলো, তাহলে আমি মিটিংটা এন্ড করি, তারপরে রাউন্ডগুলো ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার।